আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। মুন্সি কুকারিজ নিবেদিত প্রবাসী কথা ফেসবুক লাইভের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের দ্বিতীয় পর্বে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জার্মান প্রবাসী ফয়সাল আহমেদ ভাই, উপস্থিত রয়েছেন সমাজকর্মী আলহাজ ফয়েজ আহমেদ মুন্সি ভাই। উভয়কে মুন্সি কুকারিজ ফার্নিচার এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা গত পর্বে এনেছিলাম লন্ডন প্রবাসী তফাজ্জল ফরাজি ভাইকে। আজকে আমরা আমাদের লাইভে সম্পৃক্ত করেছি জার্মান প্রবাসী ফয়সাল আহমেদ মুন্সি ভাইকে। আমরা প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, নির্দিষ্ট সময়ে আমাদের লাইভ শুরু করতে পারিনি কারিগরি সমস্যার কারণে। তো আমরা এক এক করে অতিথির সাথে পরিচয় হয়ে নেব। ফয়সাল ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনাকে শুনতে পাচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফয়েজ ভাই কি আমাদের শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। জি জাযাকাল্লাহ। আপনাদের উভয়কে মুন্সি কুকারিজ এন্ড ফার্নিচারের পক্ষ থেকে প্রবাসীর কথা অনুষ্ঠানের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এক এক ধন্যবাদ। করে অতিথিদের কথা শুনবো। যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, কে কোথায় থেকে দেখছেন সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। আর আরো যেন মানুষ দেখতে পারে সেই জন্য লাইভটি শেয়ার করে সার্বিক সহযোগিতা করবেন। আমরা দেখছি মুন্সি কুকারিজ এন্ড ফার্নিচার নিবেদিত প্রবাস কথা। এ পর্যায়ে কথা বলার অনুরোধ করবো আমাদের আজকের অতিথি আজাদ মুন্সি ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আজকে আরিফনাক ফেসবুক পেজ থেকে প্রবাসীদের কথা দ্বিতীয় পর্বের আজকের যিনি অতিথি আমরা সবাই জেনেছি জার্মান প্রবাসী জনাব ফয়সাল আহমেদ। আপনাকে স্বাগতম আজকের দ্বিতীয় পর্ব থেকে। আমরা ধারাবাহিকভাবে এই আয়োজনটি করবো ইনশাআল্লাহ, বিশেষ করে প্রবাসী ভাইদেরকে নিয়ে প্রতি সপ্তাহে শুক্রবার আমরা এই আয়োজনটি করব। আমরা প্রবাসীদের কথা জানতে চাই, প্রবাসীদের আমাদের কাছে কি চায়, আমরা প্রবাসীদের জন্য কি করতে পারি, প্রবাসীদের বিভিন্ন অভিজ্ঞতাগুলো আমরা শেয়ার করব। যারা আগামী দিনে প্রবাসে যেতে চান তাদের জন্য কল্যাণ হয়, এবং যারা প্রবাসে থাকেন তাদের সাথে একটি সুসম্পর্ক তৈরি করার সুন্দর একটি মাধ্যম হচ্ছে তাদের সাথে যোগাযোগ ব্যবস্থা বাড়ানো। আজকে যিনি অতিথি হিসেবে রয়েছেন, আমার সৌভাগ্য, তিনি হচ্ছেন আমার সম্মানিত বড় ভাই, আমার গর্বের অহংকারের এমন একজন বড় ভাই আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এটা মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আজকে আমার জন্য একটি দুঃখের দিন। আমার ভাই আজকে আমাকে সময় দিয়েছেন, এর জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞতা পোষণ করছি। আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। সম্মানিত ভাই, আপনি কেমন আছেন? আপনার সাউন্ড শুনতে পাচ্ছি না। আপনি কি মাইক্রোফোন অফ করা? মাইক্রোফোন অন করে কথা বলতে হবে।
সালাম আলাইকুম ফয়সাল ভাই। আমরা লাইনটি নেটের সমস্যার কারণে সম্ভবত লাইনে পাচ্ছি না। ফয়সাল ভাই, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আমরা আলহামদুলিল্লাহ, আমরা আজকে যারা লাইভটিতে রয়েছেন, নেটের সমস্যার কারণে আমরা আমাদের প্রোগ্রামটি শুরু করতেও একটু বিলম্বিত হয়েছে। এই মুহূর্তে প্রোগ্রাম পরিচালনার শুরুতেও আমরা নেটের সমস্যার কারণে লাইভ সংযোগটি বিচ্ছিন্ন রয়েছে। যারা যেখান থেকে লাইভটি দেখছেন, সকল দেশে ও প্রবাসে যারাই দেখছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আমরা প্রবাসীদের নিয়ে প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ এই লাইভ প্রোগ্রাম আয়োজন করব। আপনারা যারা লাইভটি দেখছেন, আপনারা জানাতে পারেন আমাদের সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা, আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা আমাদেরকে? আপনাদের তো অনেক ফয়সাল ভাই, সমস্যা আপনি কি হচ্ছে। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি এখন শুনতে পাচ্ছি, কিন্তু এটা অনেক ডিস্টার্ব করতেছে। এখন তো মাঝে মাঝে আসতেছে, মাঝে মাঝে আসে না। নেটওয়ার্ক কোনো প্রবলেম নাকি ইন্টারনেট, বাস বুঝতেছি না কিছু। জি। আপনি কেমন আছেন? আপনি আছি কোন আলহামদুলিল্লাহ। শহরে থাকেন? জি, আমি জার্মানির কোলন শহরে থাকি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। লাইভটি সবাই দেখছে। এই আপনি সবার উদ্দেশ্যে এই জানতে পারেন যে সবাই কেমন আছে দেশে ও প্রবাসে, এবং এই আয়োজনকে আপনি কেমন ভাবে দেখছেন? কি হয়েছে আজকে? কি? ফয়সাল ভাই, আজকে নেটের খুব সমস্যা হচ্ছে। অনেক সমস্যা হচ্ছে, অনেক সমস্যা। এটা তো বারে বারে হ্যাং হয়ে যাচ্ছে। জি, আহ, আপনি জার্মানিতে কোন শহরে আছেন? কোথায় অবস্থান করছেন? পরিবার নিয়ে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি জার্মানির কোলন শহরে আছি। পরিবার নিয়ে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, তবে আমি প্রথমে মুন্সিগঞ্জের নিবেদিত আরিফ নায়ক সঞ্চালনায় প্রবাসীর কথা, সমস্যা ও সাফল্য। আজকে আমরা, দুঃখজনক হলেও সত্য, যে আসলে এই নেটের প্রবলেম, আমরা সঠিকভাবে সুন্দরভাবে প্রোগ্রামটি পরিচালনার সকল প্রস্তুতি থাকা সত্ত্বেও নেটের সমস্যার কারণে আমরা সুন্দরভাবে এ, এ, এখনো আমাদের এই আজকের লাইভ প্রোগ্রামটি শুরু করতে পারছি না। আহ, এটা কি আমাদের এখানে প্রোগ্রাম না, জার্মানিতে সমস্যাটা? বোঝা যাচ্ছে কিছু? যারা লাইভটিতে রয়েছেন, এই, আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানালে আমরা বুঝতে পারবো যে এটা কি আসলে আমাদের দেশে প্রবলেম হচ্ছে না জার্মানিতেই সমস্যা। কিছুতে বুঝতেছি না, নেট তো থাকে না। আবার আমি তো আমার বারে বারে বেড়াইতে দিতেছে, আবার আসতেছে। নেটে তো অনেক প্রবলেম মনে হয়।
এই প্রবলেমটা কোথায়? আমাদের এখানে তো ঠিক আছে। প্রবলেমটা কি? জি, আপনি বলুন। এটা কি কোথায় সমস্যাটা হচ্ছে? সমস্যা নেই, আমাদের network আছে। আমাদের যেগুলো সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনি কমেন্ট দেন না, কমেন্টস করেন, আমি শুরু করি। সমস্যা আসে নাই তো। আমরা নেটের সমস্যার কারণে সুন্দর একটি আয়োজন সুন্দরভাবে উপস্থাপনও করতে পারছি না, আপনারা উপভোগ করতে পারছেন না। আসলে নেটের খুব সমস্যা হচ্ছে। আপনারা যারা দেখছেন কমেন্টে জানাবেন যে এই অনেকেই লাইভটিতে রয়েছেন। এ তানভীর হাসান অভি ভাই। আসলে নেট সমস্যার কারণে আমরা আসলে প্রোগ্রামটি এখনো সুন্দরভাবে শুরু করতে পারিনি। এ হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, আমরা শুনতে পাচ্ছি। একটু কারিগরি সমস্যা ঠিক করছি একটু। ক্যামেরা বন্ধ। অ্যা হুম, হ্যালো। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আজকে নেটের খুব সমস্যা হচ্ছে। অনেকেই কমেন্টস করেছেন। শুনতে পাচ্ছেন না। আসলেই দুঃখিত আমরা আসলে এটা তো আমাদের হাতে নেই। এ ইন্টারনেটের প্রবলেম। জি, আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। এই আজকে যিনি আমাদের অতিথি রয়েছেন, আপনারা জেনেছেন যে জার্মান প্রবাসী ফয়সাল আহমেদ। ফয়সাল আহমেদ ভাই, আপনি তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন। আপনি চাইলে দেশে অবস্থান করতে পারতেন। কিন্তু আপনি প্রবাসে যাওয়ার সিদ্ধান্ত কেন নিলেন? ফয়সাল ভাই,
হ্যাঁ ভাইয়া, আপনি কি আমার প্রশ্ন শুনতে পেরেছেন? হ্যাঁ, আমি তো প্রশ্ন শুনতে পেরেছি, কিন্তু মনে হয় যে নেটে অনেক প্রবলেম। একটু জি, কথা আপনি বলার পর বন্ধ হয়ে যাচ্ছে এখন সবকিছু। এখন- এখন- এখন আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। ফয়সাল ভাই, আমাদের তো নেট রয়েছে। আমরা আজকে আসলে যারা লাইভটি শুনছেন, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা আসলে সুন্দরভাবে প্রোগ্রামটি পরিচালনা করতে পারছি না নেট সমস্যার কারণে। আহ, লাইভটিতে কারা সংযুক্ত রয়েছেন? নেটের সমস্যা তো আমাদের এখানে না। ভাই, কমেন্টস গুলো শো করো। না, আহ, আমাদের প্রিয় ভাই এলন রাব্বি, আহ, আপনি বাসে আছেন, বাস থেকে সংযুক্ত হয়েছেন লাইভে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের এই প্রবাসীদের নিয়ে আয়োজন। আমাদের ফরহাদ ইসলাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, নেটের সমস্যার ফলে আমরা আসলে লাইভটি সঠিকভাবে করতে পারছি না, আমাদের প্রবাসী ভাইয়ের কথাগুলো শুনতে পাচ্ছি না। আহ, আমাদের ফরহাদ ইসলাম ভাই কুয়ালালামপুর থেকে দেখছেন, মালয়েশিয়া থেকে। জাজাকাল্লাহ। প্রবাসে রয়েছেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, দোয়া করছি। ফয়সাল ভাই, আমাদের তো লাইন নেটের কোনো সমস্যা নেই। আপনার ওই নেটে কি ওইদিকে প্রবলেম? এখানে তো কোনো প্রবলেম নাই, এখানে তো ঠিক আছে। ওয়াইফাই, আমি তো ওয়াইফাই মাধ্যমে, এখানে তো জি, এখানে তো কোনো প্রবলেম নেই। আলহামদুলিল্লাহ। যেহেতু আপনাকে পেয়েছি, আমরা যে প্রশ্নটি রাখতে চাই, আপনি তো আলহামদুলিল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন। জি, আপনি চাইলে দেশে থেকে একটি ভালো জব করতে পারতেন, কিন্তু আপনি কেন প্রবাসে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, এবং আপনি প্রথমে কোথায় গিয়েছিলেন, এবং পরবর্তীতে আপনি কিভাবে আজকে একজন সফল রেমিটেন্স যোদ্ধা হয়েছেন? ওকে। ফার্স্ট অল আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা এই লাইভটিতে শরিক হয়েছেন, যারা এখন দেখছেন এবং পরে দেখবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জগন্নাথ থেকে অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। কমপ্লিট করার পর আমার টার্গেট ছিল আমি বাইরে কোনো ইউনিভার্সিটিতে পড়ালেখা করব। তখন আমি টার্গেট নেই যে আমি বাইরে যাব। আমি প্রথমে, যেহেতু আমার আইএলটিএস ছিল না, সেই কারণে আমি প্রথমে পোল্যান্ডে যাওয়ার জন্য অ্যাপ্লাই করি। এ কারণ অন্যান্য জার্মান আসতে আমার আইএলটিএস দরকার, আমার আইএলটিএস ছিল না। এই কারণে আমি আইএলটিএস এর জন্য আর অ্যাপ্লাই করি নাই, বা আমি ট্রাইও করি নাই। আমি ডিরেক্ট পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করি। প্রথমে আমি পোল্যান্ড যাই। পোল্যান্ড যাওয়ার পর আমার টার্গেট ছিল যে আমি মাস্টার্স, উচ্চতর মাস্টার্স আরো
আরো কিছু পড়ালেখা করার টার্গেট ছিল। কিন্তু এখানে বন্ধুদের সাথে আসে আমি প্রায় 1 মাসের মতো ক্লাসও করি। তারপর বন্ধুদের সাথে মিশে আমরা প্ল্যান চেঞ্জ হয়ে যায়। প্ল্যান চেঞ্জ হওয়ার পর বললাম যে চলে যাই ইতালিতে অথবা জার্মানিতে কোথাও যাই। পড়ালেখা তো মাশাআল্লাহ অনেক করলাম। এখন দেখি কিছু ইনকাম করা যায় কিনা বা এগুলা। প্রথমে অবশ্য আমার ইয়াটাও ছিল যে আমরা তো মাস্টার্স অলরেডি কমপ্লিট করছি দেশে, কিন্তু চাকরির যা অবস্থা দেশে, বড় ভাইদের দেখতাম ইন্টারভিউ দিত, পরে চাকরির জন্য ইন্টারভিউ রিটেন ভাইবা পড়তে পড়তে একজনের যান শেষ। কিন্তু চাকরিটা সোনার হরিণের মতো ছিল। যদি চাকরিও পায়, স্যালারি আবার তেমন ছিল না। ওভারঅল সবকিছু মিলে তখন আমরা ডিসিশন নিই, আমি নিজেই এটা ইয়া করি যে না, আমার মনে হয় বিদেশে গেলে ভালো কিছু হয়তো আশা করা যায়, ভালো কিছু করতে পারবো। ওই জায়গা থেকে আমি আসা, প্রথমে আমি পোল্যান্ড যাই, পোল্যান্ড থেকে আমি তারপর ইতালিতে যাই। ইতালিতে ইতালিতে পোল্যান্ডে আমার তেমন কোনো সমস্যা হয় না, কারণ ওখানে আমি স্টুডেন্ট হিসাবে ছিলাম। টাকা পয়সাও সাথে ছিল, দেশ থেকে নিয়ে আসছিলাম। কিন্তু যখন ইতালিতে আমি যাই তখন আমার টাকা পয়সা সব শেষ, তখন আমাকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়। তখন যখন আমি ইতালিতে যাই তখন আমি আর তখন লিগাল অবস্থায় যাওয়া যায় না। মানে এখানে আসলে, কারণ আমি স্টুডেন্ট বিষয় যদি এক দেশ থেকে আরেক দেশে যায়, তখন ওই দেশে কাজের পারমিট নিতে হয় অথবা স্টুডেন্ট হিসেবে থাকতে হয়। মানে আমাদের কাজের পারমিট তখন ছিল না, তখন আমরা আমরা ইলিগাল হয়ে যাই। প্রায় 4 বছরের মতো আমরা ইলিগেল ছিলাম, এরপর আমার কাগজ হয়। তো এই 4 বছরের মধ্যে প্রথম বছরটা একটু কঠিন যায়। প্রথম বছর আমি যেহেতু আমার ল্যাঙ্গুয়েজে আমি ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। কাজের সম্পর্কে তো কমপ্লিট আইডিয়া ছিল না, কারণ এখানে আসলে কি কাজ করব না করবো ওই ধরনের কোনো কোনো প্রিপারেশন ছিল না। প্রথমে যখন আমি আসি আমার এক বন্ধুর বাসায় উঠি, এক বন্ধু বলতে বন্ধুর বাসায়। তখন আমি কাউকে চিনি না, ওরা মাদারীপুরের, কেরানীগঞ্জের সরি। ওদের বাসায় উঠি। ওরা বাসায় ওঠার পরে ওরা আমার পরিচয় জানলো, জানার পর বললো হ্যাঁ কুমিল্লার অনেক ছেলে ছেলে এখানে আছে, আপনার সাথে পরিচয় করে দেবো আগামীকাল। তখন আমাকে এরপর দিন নিয়ে আসলো। আমি রোম শহরে আসি। রোম শহরের একটা কেন্দ্রস্থল যেখানে ভ্যাটিকান সিটি, ওখানেই। ওখানে আসার পর আমি দেখি যে আমাদের এলাকার অনেক লোক আমার সাথে পরিচয় হলো তখন। যে হানিফ, মহসিন, কাইয়ুম, আমান, তোরা আমাদের এলাকার, তো ওদের সাথে পরিচয় হয়। ওদের সাথে পরিচয় হওয়ার পর আমি একটু সাহস পাই। আহ, তারপর আমি ওর বাসা থেকে আমি আমার এলাকার লোকদের সাথে চলে আসি। ওখানে থাকা শুরু করি। আমার জন্য একটা সিটের ব্যবস্থা করা হয়। আহ, যখন আসি তখন তো কঠিন অবস্থা, কারণ দেশে তো পড়ালেখা করছি, কোনো কাজকর্ম তো তেমন কিছু করি নাই। এখানের কাজের কোনো অভিজ্ঞতাও নাই। প্রথমে অনেক সমস্যা হয়, অনেকদিন প্রথমে আসার পর অনেক কান্নাকাটিও করছি। কিছুই ভালো ভালো লাগতেছিল না, ভাবছি আবার দেশে চলে যাব। আবার চিন্তা করে এত টাকা খরচ টরচ করে আসলাম, আমাদের দেশে চলে যাই তখন কি অবস্থা হবে। এ এগুলো আর কি। এখন তারপর আস্তে আস্তে সেট হই। ওই আমাদের এলাকার ছেলেরা আমাদেরকে অনেক হেল্প করছে, ওদের সাথে থাকতে থাকতে আস্তে আস্তে ভাষাও শেখা শুরু করছি, ল্যাঙ্গুয়েজ কোর্স করছি। ইতালিয়ান ভাষা শিখতে হয়েছে, কারণ ভাষা ছাড়া আপনি কোথাও কোনো কিছু করতে পারবেন না। আপনি যদি ভাষা শিখেন অথবা ভাষা জানেন, তাহলে আপনি কোথাও কাজের জন্য গিয়ে বলতে পারবেন যে আমি কাজ চাই বা আমি এই কাজটা করতে পারি। তখন আস্তে আস্তে সবকিছু স্টেপ বাই স্টেপ সবকিছু হয়। তারপর জার্মানিতে, ইতালিতে প্রায় 7-8 বছরের মতো আমি ছিলাম ওখানে। যখন আমার পার্মানেন্ট রেসিডেন্সিপ হয় তখন আমি আবার জার্মানিতে চলে আসি। কারণ ইতালিতে কাজের কাজ আছে, কিন্তু কাজ অনুপাতে যে স্যালারি, ওই স্যালারিটা ইতালিতে মানে তেমন নাই, কারণ ইতালিতে অনেক অনেক বিদেশি, তো কম্পিটিশন অনেক বেশি। আপনাকে
একটা প্লেস পাইতে হলে আপনাকে আপনার জন্য ওই একটা প্লেসের জন্য মিনিমাম 10, 15, 20 জন 25 জন ওয়েট করতেছে পিছনে। একটা প্লেস পাইতে হলেও অনেক স্ট্রাগল করতে হয়। আমার বাগিনা থাকে আবার ইয়াতে জার্মানিতে। ওর সাথে আমি কথা বললাম যে মাহমুদ, আম, আমি আমি তো এখন পার্মানেন্ট রেসিডেন্স পাইছি, আমি এখন জার্মানিতে আসতে চাইতেছি, তুমি কি বলো? মাহমুদ আমাকে পজিটিভলি অনেক কথা বললো, মামা আসেন, এখানে কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে। তখন আমি ওর কাছে আসি, আসার পরে এখানে আমার যে পার্মানেন্ট রেসিডেন্সিপ, এটার মাধ্যমে আবার এখানে আমার কার্ড চেঞ্জ করি। তখন আমি এখানে আবার কার্ড পাই, ইতালির কার্ড দিয়ে এখানে কার্ড চেঞ্জ করি। এখন জার্মানির কার্ড নেই। জার্মানির কার্ড নেওয়ার পরে যেহেতু আমি ইতালিতে ছিলাম, ইতালিতে অনেক কাজ কাজ অনেক অনেক কাজ কাজ কাজের মাধ্যমে অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু জানতে পারছি। এই কারণে জার্মানিতে আসার পরে আমি যেটা অনেক কাজ জানি, সেই কারণে জার্মানিতে আসার পরে আমার এই প্রবলেমটা হয় নাই। জার্মানিতে আসার পরে আমি সাথে সাথে কাজ করতে পারছি। যেদিন আসছি তার 2-3 দিন পরে আমি আবার কাজ জয়েন দিছি। এখানে কাজের কোনো প্রবলেম হয় না, কারণ আমার কাজ জানা আছে। আর এখানে অনেক ইতালিয়ান আছে। আপনি যদি জার্মান ভাষাও না জানেন, ইতালিয়ান দিয়েও আপনি ওই জার্মানিতে চলতে পারবেন। কারণ এখানে অনেক ইতালিয়ান আছে। ইতালিয়ানরাও এখানে ওদের অনেক রেস্টুরেন্ট আছে, অনেক সুপার শপ আছে, অনেক কিছু আছে। আপনি ইচ্ছা করলে ওদের কাছে গেলে ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন। এমনকি এখানে কাজের চাহিদা আছে, আপনি যেখানে যেখানে যান কাজ কাজ অ্যাভেলেবেল। এখানে কাজের কোনো সমস্যা নেই। যদি আপনি কাজ জানেন, ভাষা জানেন, আপনার পেপারস থাকে, তাহলে এই জার্মানিতে কাজের কোনো প্রবলেম নেই। তবে পেপারস লাগবে এবং কাজ জানতে হবে, ভাষা জানতে হবে। এই 3টা জিনিস থাকলেই জার্মানিতে কাজের কোনো সমস্যা নেই। এখন আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। মুন্সি ক্রোকারিজ অ্যান্ড ফার্নিচারে আপনাকে স্বাগতম। মুন্সি ক্রোকারিজ অ্যান্ড ফার্নিচার, সেনা মিলনায়। প্রবাস জীবন, জীবনের শুরুটা যে চ্যালেঞ্জিং হয়, এটা আমরা আপনার কথা জানতে পারলাম। যারা নতুন করে প্রবাসে যাবেন, বিশেষ করে ইউরোপে বা অন্যান্য দেশে, তাদের জন্য কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, এই বিষয়গুলো যদি আপনারা স্পষ্ট করেন, তাহলে যারা নতুনভাবে প্রবাসে যাওয়ার চিন্তা করছে তাদের জন্য উপকৃত হবে। আর মূলত এই আয়োজন আমরা যারা নতুনভাবে প্রবাসে যাবেন ভাবছেন, বা যারা প্রবাসে রয়েছেন, তারা কেমন চ্যালেঞ্জিং দিনগুলো কেটেছে, এই বিষয়গুলো যেন স্পষ্ট হয়। যারা প্রবাসে যেতে চায় তারা যেন এই আয়োজন থেকে কিছুটা হলেও উপকৃত হয়, এজন্যই আমাদের এই পরিকল্পনা। আমি আপনার এই চ্যালেঞ্জ গুলো তো আপনি অনেকগুলোই বলেছেন। আপনি কি যারা নতুনভাবে প্রবাসে যেতে চায় তাদের জন্য আর কোনো পরামর্শ দিতে চান কিনা? আমারও নেটের প্রবলেম। যারা লাইভটিতে রয়েছেন আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। মুন্সি ক্রোকারিজ অ্যান্ড ফার্নিচারে আপনাকে স্বাগতম। মুন্সি ক্রোকারিজ অ্যান্ড ফার্নিচার, সেনা মিলনায়। অ্যাপ চালু করতে দেওয়া প্রবলেম হলো। ফয়সাল ভাই, আপনি কি আমাদেরকে শুনছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি, আমি বলছিলাম যে আপনি তো অনেকগুলো চ্যালেঞ্জের কথা বললেন। যারা নতুন করে প্রবাসে যাচ্ছেন তাদের জন্য আর কোনো পরামর্শ? মূলত যারা প্রবাসে যাচ্ছেন, আমি যতটুকু বুঝেছি যে রাষ্ট্রে যাবেন, ভাষা শিখা, তারপর কাজ শিখে যাওয়া, আহ, সব মিলিয়ে আর কোনো পরামর্শ দিতে চান কিনা যারা নতুন ভাবে প্রবাসে যেতে চান? জি, যারা যারা প্রবাসে আসতে চায় তাদের জন্য অনেক উপদেশ আছে। কারণ আমি ব্যক্তিগতভাবে যেগুলো সম্মুখীন হয়েছি, আমার অভিজ্ঞতা আমি তুলে ধরবই এবং বলছি, টুকটাক কিছু তো বলছি। এর আরো কিছু জিনিস আছে। যারা নতুন আসবেন, আমারও যদি এই অভিজ্ঞতাগুলো আগে থেকে থাকতো, তাহলে আমার এই সমস্যার সম্মুখীন গুলো হতো না। তা আমি বলতে চাই, যারা এখানে আসবে তাদেরকে অবশ্যই
বৈধভাবে আসতে হবে। প্রথমে তাদেরকে অবশ্যই বৈধভাবে আসতে হবে। তাদের যে দালালের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশ, আরেক দেশ থেকে আরেক দেশ এভাবে আসলে তারা এখানে আসলে তারা ইলিগাল, তাদের কোনো বৈধতা থাকে না। যারা বৈধতা থাকবে না তাদের অনেক প্রবলেম সম্মুখীন তাদেরকে অনেক প্রবলেমের মুখোমুখি হতে হয়। কারণ বৈধ পেপার যদি না থাকে এখানে কাজের কোনো গ্যারান্টি নেই, কাজ পাবে না। ভাষা জানলেও কাজ পাবে না। কারণ এখানে জার্মানির মতো দেশে এখানে প্রতিটা পার্সন এখানে যারা এন্ট্রি হয়েছে তাদের প্রতিটা নোট আছে এবং প্রতিটা পার্সন কিভাবে চলে এগুলা সব সরকার জানে। তো এ কারণে এখানে যারা আসবে তারা সবাই বৈধভাবে আসতে হবে। বৈধভাবে যদি আসে তারা সাথে ভাষা জানে এবং টুকটাক কাজ যদি দেশে তো দেশেও এখন বিভিন্ন ধরনের কাজ দেশেও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যেসব এগুলো আছে এগুলো যদি শিখে আসে এখানে কাজ করতে পারবে। আমার প্রথম হলো বৈধতা, দ্বিতীয়ত ভাষা তাদেরকে ভাষার একটা কোর্স। যেমন আমার ওয়াইফ যখন আসছে তখনও জার্মানিতে মাস্ট বি করছে যে যদি কারো ওয়াইফ আসতে হয় তাহলে তাকে মানে A1 করতে হবে। A1 করে তাকে আসতে হবে। তার মানে একটু হলেও ভাষার নলেজ নিয়ে আসতে হবে এখানে আসতে হলে। যাদের যাদের ওয়াইফরা A1 করতে পারে না তারা আসতেও পারবে না। তো এই কারণে জার্মান চায় যে আমার দেশে যারা আসবে তারা যাতে একটু হলেও ভাষা শিখে আসে। এটা হলো তার মানে ভাষা শিখতে হবে এবং যারা যেই দেশে যাবে ওই দেশের সংস্কৃতি সম্পর্কে, ওই দেশের কালচার সম্পর্কে তাদেরকে জানতে হবে। তো ওই দেশের কি পরিস্থিতি, ওই দেশের আবহাওয়া কেমন, ওই দেশের সংস্কৃতি কেমন, এগুলো বিষয়ে তাদেরকে নলেজ নিতে হবে। এরপর অর্থ অর্থটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। যারা প্রথমে আসবে তাদের অবশ্যই সাথে তার কিছু টাকা পয়সা নিয়ে আসতে হবে। কারণ এখানে আসলেই অনেকে অনেক কিছু বলবে যে এখানে আসলে কোনো সমস্যা নাই, জার্মান অনেক উন্নত রাষ্ট্র অথবা ইউরোপে অনেক উন্নত, এখানে গেলেই চাকরি, এখানে গেলেই টাকা। এটা এটা সবার জন্য না, এটা যারা এখানে আছে যাদের অভিজ্ঞতা আছে তাদের জন্য। তারা হয়তো আসলেই সাথে সাথে কিছু একটা উদাহরণস্বরূপ বলা যায় যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, মানে ভালো ভালো পেশা যারা ডিরেক্টলি এখানে কাজের জন্য আসে তাদের আসলেই তাদের বেতন শুরু হয়ে যায়। বাট আমাদের মতো যারা আসে এখানে বিভিন্ন ধরনের অন্য রাস্তা, বিভিন্ন ধরনের রাস্তা ব্যবহার করে এখানে আসে, দালালদের মাধ্যমে আসে, তাদের জন্য অনেক প্রবলেম হয়। এই কারণে সাথে বৈধভাবে আসতে হবে এবং সাথে কিছু টাকাও নিয়ে আসতে হবে যাতে এখানে আসার পর তাদের এই কোনো সমস্যার সম্মুখীন না হইতে হয়। বাসস্থান একটা অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস। এখানে আসার পর কোথায় থাকবে সে, তাই সেই কারণে যদি তার কোনো বন্ধু বান্ধব থাকে তাদের সাথে আগে যোগাযোগ করার মাধ্যমে একটা বাসার অথবা একটা জায়গা থাকার ব্যবস্থা করতে হবে তাকে। এটা একটা জরুরি জিনিস। এরপর বিভিন্ন এখানে যে দেশে যাবে ওই দেশের একটা কারোর সাথে যোগাযোগ করার মতো ফোন নাম্বার থাকতে হবে, অ্যাড্রেস থাকতে হবে। কারণ ফোন নাম্বার, অ্যাড্রেস যদি কোনো বিপদে পড়ে ওই ওই লোকের সাথে যাতে সে যোগাযোগ করতে পারে অথবা ওই অ্যাড্রেসে গিয়ে উঠতে পারে, ওই ধরনের মানে এই জিনিসগুলা তাকে মাথায় রাখতে হবে এবং কি তাকে মানসিকভাবে স্ট্রং থাকতে হবে। মানে তার উপর অনেক প্রেশার আসবে, অনেক চাপ আসবে, মানসিক টেনশন আসবে, কিন্তু তাকে ওইগুলো মোকাবেলা করতে হবে। ওই ধরনের মানসিকতা নিয়ে আসতে হবে। এখন ওই ধরনের মানসিকতা যদি না থাকে সে এখানে এসে অনেক কষ্ট পাবে। কারণ এখন যদি ওই ধরনের প্রস্তুতি না থাকে, হঠাৎ করে যদি এসব চাপগুলা তার উপরে পড়ে হয়তো হয়তো তার জন্য এগুলা ভালো হবে না, তার জন্য খারাপ হবে। এই কারণে তাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে কোনো কিছু, ভালো খারাপ সবকিছুর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এগুলা যদি সে মেনটেন করে আসে প্রবাসে, আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সে সফল হবেই। আমি কথা শুনতে পাচ্ছি না। অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম, বিশেষ করে যে বিষয়টি উল্লেখ করলেন যে বৈধভাবে যাওয়া। আমরা অনেক গল্প শুনি যে অবৈধভাবে জীবনের ঝুঁকি নিয়ে অনেকের স্বপ্ন থাকে ইউরোপ যাবে বা আমেরিকা যাবে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেকের জীবন চলে যায়।
আসলে মানুষের জীবনের মূল্যের চেয়ে মনে হয় আর কোনো বেশি কিছুর প্রয়োজন নেই। অর্থের পিছনে জি, ছুটে যেন আমরা জীবনের ঝুঁকি না নেই। অবশ্যই জি, সকল যারা নতুনভাবে প্রবাসে যাবেন ভাবছেন, যুবকেরা হতাশ না হয়ে বৈধভাবে যে রাষ্ট্রে যাওয়া সম্ভব সে রাষ্ট্রে যাওয়াই উত্তম। কিন্তু এবং অবৈধভাবে বাসাটা কোনো শিখতে সিদ্ধান্ত হবে। নেওয়া উচিত না। হুম, আজকেও আমি একটি ভিডিও দেখছিলাম, একজন সাংবাদিক ভাই আমাকে দেখিয়েছেন যে অবৈধভাবে নিয়ে কিভাবে টর্চার করা হয়। আসলে খুবই দুঃখজনক। তা আমরা যেন এরকম লোভে না পড়ি, আমরা যেন অবৈধভাবে কেউ বিদেশে যাওয়ার জন্য সিদ্ধান্ত না নিই। বৈধভাবে যেকোনো রাষ্ট্রেই আমরা যেতে পারি অথবা নিজের দেশেই কর্ম করতে পারি। তারপরেও জীবনের ঝুঁকি নেওয়া উচিত হবে না। জি, জি। আ আমি আমি লাইভটি বলবো আমি জি আমি বলবো বলেন। যে যদি কেউ যে উদাহরণস্বরূপ বলা যায় যে এখানে আসতে তার 10 থেকে 15-20 লাখ টাকা লাগে, এই 20 লাখ টাকা দিয়ে যদি সে দেশে কিছু করতে পারে তাহলে বিদেশ আসার কোনো প্রয়োজন নেই। কারণ বিদেশে বিদেশে যারা আসে তারাই বোঝে আসলে বিদেশটা কত কষ্টের। কারণ আহ, মা বাপ ভাই বোন সবাইকে ছেড়ে সত্যি কষ্টকর। আ সত্যিই অনেক কষ্টের। এটা আসলে যারা প্রবাসে থাকে একমাত্র তারাই বলতে পারবে। আমি সরি আসলেই এগুলা বেদনাদায়ক। যারা প্রবাসে থাকেন একমাত্র তারাই বুঝতে পারবেন আসলে মা-বাবা ছেড়ে প্রবাসে থাকাটা কত কষ্টের। আল্লাহ তাআলা সকল প্রবাসী ভাইদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আ আমি এই মুহূর্তে আপনার কাছে জানতে চাইবো, আসলে প্রবাস জীবনে অসুস্থতা মানে অনেক কষ্টের। তার মাঝেও আপনি করোনাকালীন করোনায় আক্রান্ত হয়েছিলেন। আপনি হসপিটালাইজড ছিলেন। আপনার সেই সময়ের অনুভূতি নিশ্চয়ই অনেক কষ্টের। বিশেষ করে যারা দেশে ছিলেন তাদের জন্য বড় বেদনাদায়ক। আপনি সেই সময়ের অনুভূতি কেমন ছিল আপনার? আপনি যখন করোনা আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি ছিলেন, সেই সময়টাতে আপনার পরিবার পাশে ছিল না। সেই সময়টা আপনার কেমন কেটেছে? হ্যাঁ, আমি করোনা আক্রান্ত হই। আমি আমার বন্ধুদের নিয়ে বাসায় থাকতাম, তখন আমার ফ্যামিলি এখানে ছিল না। আহ, তো আমি তখন কাজে ছিলাম। হঠাৎ একজন ফোন করে বলে যে ওর তো করোনা হয়েছে। কারণ আমার বাসাটা 3 রুম। আমরা কয়েকজন বন্ধু মিলে এখানে থাকতাম। আহ, তো করোনা যখন একজনের করোনা হয়েছে তখন স্বাভাবিক, তখন তো করোনা তো মহামারী আকারে ধারণ করছে। তখন তো সবারই একটা ভয়, করোনা কার কখন কি হয়। তো একজনের যখন করোনা হয়েছে শুনলাম, তখন মনের ভিতর স্বাভাবিক একটু ভয় চলে আসছে। আমি আমার যে বস ওকে বললাম যে দেখ আমার বাসায় একজনের করোনা ধরা পড়ছে। তখন মালিক বললো যে তাহলে তুই আর আসার দরকার নাই, তুই আপাতত বাসায় থাক। এ, কারণ করোনা এর তো ছোঁয়াচে রোগ, সবাই জানে। তখন আমিও আর যাই নাই, বাসায় থাকতে দিছে। বাসায় থাকার কারণে আমাদের যারা ছিলাম কম বেশি সবারই করোনা আক্রান্ত হয়েছি। করোনা আক্রান্ত হওয়ার পরে আমি প্রথমে এই যে সাধারণ যে ট্রিটমেন্ট গুলো আমি করি, কিন্তু ট্রিটমেন্ট গুলো করার পরেও দেখি যে আমার কোনো ইমপ্রুভ হচ্ছে না। তখন আমি অ্যাম্বুলেন্স কল করে আমি হাসপাতালে চলে যাই। তখন মিস করতাম, সবাইকে তখন মিস করতাম। যাক, আলহামদুলিল্লাহ আবার সুস্থ মতো ফিরে আসছি।
হসপিটালে কতদিন থাকা হয়েছিল এবং তাদের সেবার মান কেমন ছিল? এখানে তো জার্মান তো অবশ্যই অনেক উন্নত দেশ। সত্য কথা বলতে এখানে ইয়া নেই, এখানে অনেক উন্নত দেশ। এখানে তাদের চিকিৎসা ব্যবস্থা, তারা সবচেয়ে বেশি অগ্রাধিকার চিকিৎসা খাতে। আপনার যদি এখানে থাকেন, কাজ আছে কাজ নাই, আপনার চিকিৎসা ভাতা, চিকিৎসার যে ইয়াটা হেলথ ইন্স্যুরেন্স, আপনাকে এটা চালিয়ে যেতে হবে। আপনি যদি কাজ করেন তখন আপনার মালিক, আপনি দুজনে মিলে চালাবেন। আর যদি আপনি কাজ না থাকে তখন আপনাকে প্রাইভেটলি হলেও চালাইতে হবে। এটা সবকিছু আপনাকে ছাড় দেওয়া যাবে, কিন্তু ছাড় দেয়, কিন্তু এখানে আপনার কোনো ছাড় নাই। আপনাকে হেলথ ইন্স্যুরেন্স থাকতেই হবে, এটা মাস্ট বি। এখানে আমার আলহামদুলিল্লাহ, আমি আসার পর থেকেই কাজ করি, আমার কাজ আছে, আমার হেলথ ইন্স্যুরেন্স সবসময় কন্টিনিউ। আমার এক টাকাও খরচ হয় নাই। আমি হাসপাতালে প্রায় 1 মাসের মতো ছিলাম। 1 মাসের মতো, 3 সপ্তাহের মতো হাসপাতালে ছিলাম। আমাকে একটা সিঙ্গেল রুমে নিয়ে যাওয়া হয়, সিঙ্গেল রুমে আমি থাকি, এবং কি নর্মাল যে ট্রিটমেন্ট, শুধু ওদের 2-3টা ট্যাবলেট প্রতিদিন, সকালে একবেলা, সকাল বিকাল দুপুর, এই ছোট ছোট 2-3টা ট্যাবলেট, এগুলা কি আমিও জানতাম না, খুইলা এনে দিয়ে ওরা আসতো, আমার কাছে আসতো, ওরা সেবা যত্ন করতো। ওরা কোনো এমন, ওরা হয়তো ভ্যাকসিন নেওয়া ছিল, এই কারণে ওরা সবার কাছে আসতে পারতো। ডাক্তার নার্স সবাই আসতো, খবর নিত, টাইম টু টাইম খাবার দিত। চিকিৎসা ব্যবস্থা, মানে হাসপাতালের অবস্থা অনেক ভালো ছিল। হাসপাতালে কেউ কোনো, মানে 2টা সিট একসাথেও না, আমাদের ছিল আলাদা আলাদা, সবাই আলাদা আলাদা সিট, আলাদা আলাদা রুম। এবং আহ, চিকিৎসা যে সেবাটা পাইছি, এই সেবাটা সত্যি অকল্পনীয়। হয়তো এই দেশে থাকলে এই সেবাটা কল্পনা করা যেত না। এই সেবার কল্পনা, এমনকি লাখ লাখ টাকা খরচ হইতো। কত টাকা খরচ হইতো এটা নিজেও জানি না, কত টাকা এক মাসে একদিন এক রুম থাকলে অনেক টাকা দিতে হয়। কিন্তু আমি প্রায় 3 সপ্তাহ মতো ছিলাম। এরপর আবার অ্যাম্বুলেন্স দিয়ে বাসায় নিয়ে আসছে। আহ, এরপর আস্তে আস্তে আরো আরো সময় লাগছে, এরপরও আরো 2 সপ্তাহ মতো সময় লাগছে আমাকে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে। আল্লাহর দরবারে লাখ কোটি শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আসলে প্রবাস জীবনে অসুস্থ হওয়া যে কত নিদারুণ কষ্ট, এটা আমি পরিবারের সদস্য হিসেবে বুঝতে পেরেছি। প্রবাসে যেন কেউ অসুস্থ না হন, আমরা দোয়া করছি। আর বিশেষ করে আমাদের রাষ্ট্রের কাছে এটাই প্রত্যাশা, আমাদের যেসব দেশে প্রবাসীরা আছেন সেই সব দেশে যেন প্রবাসীদের জন্য চিকিৎসা সেবার সুব্যবস্থা থাকে, তাদের যে কোনো সুযোগ সুবিধা নিয়ে যেন রাষ্ট্র কাজ করে, এটা আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি। আজকে আমাদের লাইভটিতে অনেক ভাইয়েরা অংশগ্রহণ করেছেন। মোস্তফা কামাল ভাই সৌদি আরব থেকে অংশগ্রহণ করেছেন। জি ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি সৌদি আরব থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নাজমুল হাসান, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাজমুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভটিতে অংশগ্রহণ করার জন্য। আরো অনেক ভাইয়েরা লাইভটিতে অংশগ্রহণ করেছেন প্রবাস থেকে দেশে। আমার কলিজার টুকরো সন্তান মিশর থেকে লাইভটিতে অংশগ্রহণ করেছেন। তার খেলার সময় ছিল, সে খেলায় না যেয়ে বাবার সাথে বাবার কথা শুনবার জন্য আজকে খেলা মিস করেছে। সে লাইভটি দেখছে। আল্লাহ তাআলা যেন আমার সন্তানকে দিনের জন্য কবুল করেন, সবার কাছে দোয়া চাচ্ছি। আমাদের জাকির ভাই কাতার থেকে লাইভটিতে অংশগ্রহণ করেছেন। আরো যারা লাইভটিতে অংশগ্রহণ করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাকওয়া ওবায়দ ভাই, তাকওয়া পাঞ্জাবি টেইলার্স এর ওবায়দ ভাই, জি আপনাকে ধন্যবাদ লাইভটিতে অংশগ্রহণ করার জন্য। আর অনেক ভাইয়েরা লাইভটিতে অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আগামী দিনগুলোতে আমরা আরো প্রবাসী ভাইদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ।
আমাদের গত পর্বের প্রবাসী ভাই ইন্ডিয়ার তোফাজ্জল ফরাজি ভাই, উনি পর্তুগাল থেকে লাইভটিতে অংশগ্রহণ করেছেন, যদিও ভাই লন্ডনে থাকেন। পর্তুগালে গিয়েছেন, পর্তুগাল থেকে লাইভটিতে অংশগ্রহণ করেছেন। আমাদের সবার প্রিয় মাওলানা মুফতি ইসরাফিল আহমেদ ভাই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। নাহিয়ান নাবিয়া লাইভটিতে অংশগ্রহণ করেছে। চাচ্চুরা, কেমন আছো তোমরা? এছাড়াও যারা লাইভটিতে অংশগ্রহণ করেছেন, আমার প্রিয় বড় ভাই দুলাল ভাই, এই, আপনি প্রবাসে যেতে চাইবেন কেন? আপনি তো দেশে অনেক ভালো আছেন আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। তো এই যারা লাইভটিতে ছিলেন বা পরবর্তীতে দেখবেন, সকলের প্রতি কৃতজ্ঞতা। আমরা আজকে কথা বলছি জার্মান প্রবাসী আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ফয়সাল আহমেদ ভাইয়ের সাথে। আসলে আমরা মূলত এই লাইভগুলোর মাধ্যমে আমাদের প্রবাসী ভাইদের বিভিন্ন বিষয়গুলো উপস্থাপন করতে চাই, জানতে চাই আসলে তারা কেমন থাকে আমাদের ছাড়া। আমাদের ফয়সাল লাইভটিতে অংশগ্রহণ করেছে এবং পরামর্শ দিয়েছে। ধন্যবাদ ফয়সাল আপনাকে। আশা করছি আপনারা সবাই এই পরবর্তীতে আরো এই আয়োজনগুলোকে সম্পৃক্ত হবেন এবং এই আয়োজনগুলো আরো কিভাবে ভালো করা যায় সেভাবে পরামর্শ দিয়ে যাবেন। আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি, ফয়সাল ভাই, আপনার জীবনে কাকতালীয়ভাবে দুটি ঘটনা একই রকম ছিল, যা ছিল হৃদয় বিদারক। আপনি প্রবাসে থাকেন, স্বাভাবিক কারণে প্রবাস থেকে দেশে আসা মানে আনন্দের, কিন্তু কাকতালীয়ভাবে আপনি দুইবারই দেশে এসেছেন। দুইবারই আপনি বাসায় না এসে হসপিটালে যেতে হয়েছে। সরাসরি আপনি হসপিটালে গিয়েছেন। প্রথমত আমাদের কলিজার টুকরা প্রথম সন্তান আমাদের পরিবারের, আমাদের নাহিয়ান হসপিটালাইজড ছিলেন ঢাকা স্কয়ার হসপিটালে। দ্বিতীয়ত আমাদের বাবা, আমাদের প্রিয় বাবা অসুস্থ ছিলেন, তিনি স্কয়ার হসপিটালে ভর্তি ছিলেন। আপনি সেই সময়ও সরাসরি বাসায় না এসে আপনাকে হসপিটালে যেতে হয়েছে। সেই সময়কার অনুভূতি আপনার কেমন ছিল? আসলে প্রতিটি প্রবাসী আনন্দঘন মুহূর্ত নিয়েই দেশে আসেন, পরিবারের সাথে আনন্দ করবেন, কিন্তু আপনার সেই সৌভাগ্য দুইবার যখন এসেছিলেন সেটা হয়নি। সত্যি এটা দুঃখজনক, কিন্তু আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন, সেটা আমার বিশ্বাস। আমি যখন প্রথমে যাই, প্রথমে নাহিয়ানের বয়স তখন 3 মাসের মতো। তখন আমি অনেক বুক ভরা ভালোবাসা নিয়ে সত্যি দেশে যাওয়ার রওনা দেই। সত্যি সত্যি এগুলো আমাকে খুব কষ্ট দেয়। প্রবাস জীবনটা সত্যি অনেক কষ্টের। সেটা অনেকে হয়তো মনে করে যে প্রবাসে সুখ আছে, শান্তি আছে, টাকা পয়সা আছে। তা অবশ্যই সত্যি, কিন্তু তার পাশাপাশি দেশকে মিস করা, দেশের যে ভালোবাসা, দেশের মা বাবা ভাই বোন ছেলে সন্তান, তাদের সবাইকে রেখে দেশে আসা, তাদের অসুস্থ তাদের অসুস্থতা সব মিলে যারা প্রবাসী থাকে সবসময় একটা টেনশন, সবসময় একটা টেনশনের মধ্যে থাকতে হয়। যখন আমি মাঝে মাঝে কল করি, আমি আম্মাকে কল করি, আম্মা হয়তো ব্যস্ত থাকে, কল ধরে না, আব্বাকে কল দিই, ধরে না। তারপর আমি ট্রাই করি বাসার একজনের পর একজনকে কল করি, হয়তো কোনো কারণে কেউ সময় পাচ্ছে না ধরার জন্য। তখন সত্যি মনের ভিতরে অনেক টেনশন হয়, কি হলো না কি হলো। তখন অনেক টেনশন হয়। তখন আমি ফয়েজকে কল দিই, আমার ভাইকে কল দিই। কল দিয়ে মাঝে মাঝে যখন শুনি যে ফয়েজ ধরে, তখন বলে হ্যাঁ ভাইয়া সবাই ভালোই আছে আলহামদুলিল্লাহ, হয়তো সবাই ব্যস্ত আছে আর কোথাও মোবাইল টোবাইল সাথে নাই। তখন শুনি যে সবাই ভালো আছে, তো তাহলেই মনে করেন মনে একটু শান্তি পাই। এছাড়া সবসময় প্রবাসী যারা আছে সুখের পাশাপাশি দুঃখ
দুঃখ, কষ্ট এবং টেনশন এগুলা প্রতিনিয়তই আছে। সবারই আছে। এটা কেউ অস্বীকার করতে পারবে না। যারা অস্বীকার করবে তাদের হয়তো সেই পরিবারের প্রতি তাদের ভালোবাসা নাই, দেশের প্রতি আন্তরিকতা নাই, তাদের হয়তো এটা হইতে পারে। বাট আমার ক্ষেত্রে অন্যরকম। আমি যখনই শুনি যে পরিবারের মানে সবাই ভালো আছে, যখন আম্মাকে ফোন দেই বা আব্বাকে ফোন দেই, যখন হাসি দিয়ে কথা বলে, তখনই মনে হয় যে না, আলহামদুলিল্লাহ, যে ভালো আছে। যখনই যখন একটু খারাপ দেখি তখন কষ্ট পাই। যখন দেশে যায় তখন নাহিয়ান খুব অসুস্থ ছিল। আমি আব্বা মনে হয় আমাকে নিতে আসছিল এয়ারপোর্টে। আব্বা না, আব্বা আর কে আসছিল, ফয়েজ আসছিল না কে যেন আসছিল, আমি ভুলে গেছি। আব্বা আসছিল, যখন আব্বা সাথে আমি এয়ারপোর্ট থেকে যাই, যাওয়ার পরে যখন শুনতে পাই যে নাহিয়ান হসপিটালে, তখন আর আমি বাসায় না গিয়ে ডিরেক্ট হসপিটালে যাই, কুমিল্লা টাওয়ারে মনে হয়। প্রথমে নাহিয়ানকে তো আমি ওই কুমিল্লাতেই দেখি, কুমিল্লা হাসপাতালে। তখন আসার পরে দুদিন পরে নাহিয়ান, 2 দিন না 3 দিন পরে নাহিয়ান আর অসুস্থ হয়ে যায়। তখন আমরা ডিসিশন করি যে আমরা ঢাকাতে নিয়ে যাব। তখন ঢাকা স্কয়ার হাসপাতালে ডাইরেক্ট নিয়ে যাই, বাসায় আসা হয় নাই। কুমিল্লা হসপিটাল থেকে বাসায় আসা হয় নাই, কুমিল্লা হসপিটাল থেকে ডিরেক্ট আবার আমরা ঢাকা স্কয়ার হসপিটালে চলে যাই। স্কয়ারে প্রায় মনে হয় 2-3 সপ্তাহ মতো ছিলাম। এগুলা অনেক কষ্টের, এগুলা বাসায় প্রকাশ করা যাবে না। এবং নাহিয়ানের জন্য আমার ভাই, আমার বাবা মা, মানে তাদের অবদান অস্বীকার করার মতো না। তারা আমাদের জন্য, সবাই সবার জন্য করে, কিন্তু আমাদেরটা একটু অন্যরকম। আমিও এখানে বলি যে আমার ভাই এরকম, আমার বাবা এরকম, মা এরকম। তখন ওরা বলে যে সবাই একরকম না, আপনার ভাইয়ের মতো তো আর সবাই না, আপনার বাবার মতো তো সবাই না। তখন আমার কাছে নিজের বলছে পরে নিজেকে খুব প্রাউড ফিল করি। সেকেন্ড টাইম যখন লাস্ট বার যখন যাই, আমি ফ্যামিলি নিয়ে আমি দেশে যাই, সবাই তো আনন্দ ফুর্তি, সবার একটা টার্গেট। আমরা অনেক আগ থেকে টিকিট কেটে রাখছি, প্রায় 2-3 মাস আগেই, যে আমরা এই তারিখে দেশে যাব। সবারই মনে আনন্দ, সবাই অনেক খুশি, দেশে যাবে, আনন্দ ফুর্তি করবে। কিন্তু হঠাৎ আব্বার স্বাস্থ্য খারাপ হয়ে গেল। দুর্ভাগ্যবশত কারণে আমরা বাসায় না গিয়ে আমার বোনের বাসায়, ঢাকাতে বোনের বাসায় আমরা একটু শুধু বোনের বাসায় আমাদের লাগেজ ট্রলি গুলো ওখানে রেখে আমরা আবার হাসপাতাল চলে যাই আব্বাকে দেখার জন্য। এগুলো আসলে যারা প্রবাসে থাকে, যখন মা বাবা অথবা বাসার কেউ, ফ্যামিলি পরিবারের কেউ যখন অসুস্থ থাকে, তখন তার মনটা আর প্রবাসে থাকে না, তখন তার মনটাও দেশে থাকে। তখন শুধু তাদের কাজে মন বসে না, কোথাও কোনো কাজে মন বসে না, কাজ করতে পারে না। সবসময় এটা একটাই টেনশন, মা বাবা কখন সুস্থ হবে বা ফ্যামিলির অন্যান্য সদস্যরা কখন সুস্থ হবে। যাক, আমি দোয়া করি যাতে আমার মতো অন্য কারো এরকম না হয়। প্রবাসে প্রবাস জীবনটাই কঠিন, প্রবাস জীবনটা কষ্টই বেশি। কিন্তু যখন দেশে যায়, সবাই যাতে আনন্দের সাথে যাইতে পারে, সবাই গিয়ে আনন্দ করতে পারে, ভালো থাকতে পারে, মা বাবাকে দেখতে পারে, মা বাবার সেবা যত্ন করতে পারে, সবাই যাতে আনন্দ ফুর্তি করতে পারে, আমি এটাই কামনা করছি। যারা আমার মতো হসপিটালে
না যাইতে হয়, সবাইকে যাতে বাসায় সবার সুন্দরভাবে বাসায় যেতে পারে, এই কামনাই করি। যারা লাইভটিতে রয়েছেন, আসলে আমরা আবেগ আপ্লুত হচ্ছি। আসলে বিষয়গুলো অনেক কঠিন সময় ছিল আমাদের জন্য। যে ভাই দেশে আসবে এটা ছিল আনন্দের। কিন্তু সেই সময়টা আমাদের কলিজার টুকরা সন্তান সে হসপিটালাইজড। সর্বশেষ আমার বাবা হসপিটালিস্ট। হসপিটালে থাকা মানে দোনোটাই ছিল মুমূর্ষ এবং ক্রিটিক্যাল। যাক আল্লাহ তাআলা সেই সময়গুলো আমাদেরকে পার করিয়ে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের নাহিয়ানকেও ভালো রেখেছেন। আমার বাবা আগের চেয়ে ভালো আছেন। মহান রবের শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যেন আমার বাবাকে নেক হায়াত দারাজ করেন। আমরা যারা লাইভটি দেখছেন সবার কাছে আমার মা-বাবার জন্য দোয়া চাচ্ছি। এবং যারা প্রবাসে রয়েছেন প্রতিটি ভাইদের জন্য, বোনদের জন্য আমাদের দোয়া রইলো আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমরা এই পর্যায়ে এ জানবো, আপনি তো দীর্ঘদিন প্রবাসে রয়েছেন। আসলেই আমরা অনেক সামাজিক প্রোগ্রাম করে থাকি। আমাদের ঈদগুলো হয়ে থাকে। বছরে ২ টি ঈদ। সেই ঈদগুলোতে আপনাদেরকে আমরা মিস করি। নিশ্চয়ই আপনারাও আমাদেরকে অনেক মিস করেন। আপনি দীর্ঘদিন আ ঈদ করছেন না। সেই কবে ঈদ করেছেন আপনার কি স্মরণে পড়ে? আমি লাস্ট ঈদ করি, এক্সাক্ট ডেট আমার মনে নাই, মনে হয় মিনিমাম ৭-৮ বছর আগে। মনে হয় ৭-৮ বছর আগে আমি লাস্ট ঈদ করি। তখন নাহিয়ানরাও দেশে ছিল। আহ, তখনকার ঈদ আর এখানের ঈদ মানে যেটাকে তুলনা করা বোকামি ছাড়া অন্য কিছু না। ওর ঈদ ঈদ মানে আনন্দ, আর এখানে ঈদ মানে আমরা মানে এই আনন্দকে ওই আনন্দের সাথে তুলনা করা যায় না। দেশের আনন্দ, মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে, গ্রামের মানুষকে নিয়ে যখন ঈদগাহে যায়, গ্রামের সবাই একসাথে, সবার সাথে সবাই কোলাকুলি করা, ঈদের আনন্দ ভাগাভাগি করা, এটা এখানে সম্ভব না। এটা এখানে এখানে হয় না। এখানে প্রবাসীদের ঈদের আনন্দ সত্যি, আনন্দ বলতে কিছুই নাই। অনেকে যেমন কেউ ছুটিও নিতে পারে না ঈদের দিন, কেউ কাজ করতে হয় ঈদের দিন। আবার হয়তো 1% 2% লোক হয়তো ঈদের দিন ছুটি নিতে পারে, আর সবাইকে কাজ করতে হয়। যেমন বাচ্চাদেরকেও ঈদের দিন বাচ্চাদেরকেও স্কুল করতে হয় এই দেশে। ঈদের দিন যদি আমাদের মঙ্গলবার পরে বা শনি রবিবার না পড়ে, তাহলে বাচ্চাদেরকেও স্কুল করতে হয়। তবে এখন একটু আগের তুলনায় এখন অনেকটা একটু চেঞ্জ হয়েছে এখানে। যে বাচ্চাদের যারা জানে, ওরা বইলা দেয় যে যারা যারা মুসলমান আছো, কালকে তোমাদের ঈদ, তোমরা আসার দরকার নেই, এটা বইলা দেয় এখন। এটা একটা প্লাস পয়েন্ট। ওকে, ঈদের আনন্দ এটা আমরা সত্যিই মিস করি। যখন লাস্ট ঈদ করি, তখন মা বাবা ভাই বোন রাইয়ান আমার সবাই মিলে একসাথে এক ফ্রেমে থেকে আমরা সবাই ঈদের মাংস, ঈদের আনন্দ ভাগাভাগি করেছি। এবং কি একসাথে সবাই বসে ঈদের রান্না যখন শেষ হয়েছে, সবাই একসাথে খাওয়া দাওয়া করছি। এবং আম্মা এগুলো সবাই মিলে বন্টন করে দেওয়া, এটার মধ্যে একটা আনন্দ। এই আনন্দগুলো এখানে নেই। এখানে কেউ কাউকে দেওয়ার মতো নাই। এখানে সবাই এখানে আমরা সবাই প্রবাসীরা। তারপরেও আমরা এখানে চেষ্টা করি, যেমন আমি এই বছর কুরবানি দিছি, আমরা কয়েকজন বন্ধু মিলে একসাথে কুরবানি দিছি। অন্য একটা শহরে গিয়ে যাইতে হয়েছে, আমাদের শহরে এই ব্যবস্থাটা ছিল না, কিন্তু কুরবানি দিতে পারছি আলহামদুলিল্লাহ। ওকে, দেশের আনন্দ আর এখানের আনন্দ আমি যে বললাম, এটার সাথে ওইটার তুলনা বোকামি ছাড়া অন্য কিছু না। আমি সেটাও অনেক অনেক মিস করি। এবং কি আমরা সবাই ফ্যামিলির সবাই আমরা অনেক অনেক মিস করি ঈদের আনন্দটাকে। এটা নিশ্চয়ই আপনাদেরকে প্রবাসীদেরকে প্রতিটি পরিবার মিস করে, বিশেষ করে ঈদের ২ টি দিন। আর
আরেকটি খুবই কষ্টদায়ক বিষয় হচ্ছে প্রবাসীরা অনেক আপনজনদের জানাজায় অংশগ্রহণের সুযোগ পায় না। বিশেষ করে কিছুদিন আগে যখন তালুজি মারা গেলেন, আপনার শ্বশুর মরহুম আমাদের খলিলুর রহমান চেয়ারম্যান সাহেব, ওনার একমাত্র ছেলে, ওনার পক্ষ জানাজায় আসার সুযোগ হয়নি, যেহেতু উনি অস্ট্রেলিয়াতে ছিলেন। আপনি প্রবাসে থাকেন, জার্মানিতে থাকেন, আপনারও আসার সুযোগ হয়নি। তো আসলে প্রবাসীদের অনেক আপনজনদের জীবনের সন্নিকটেও চাইলেও থাকা সম্ভব হয় না। বিশেষ করে জানাজাগুলো করা হয় না। সেই সময়টা আপনাদের কেমন কেটেছে? যেহেতু আপনার সহধর্মিণী আপনার সাথে রয়েছেন, ওনার বাবা মারা গিয়েছেন, আপনার শ্বশুর মারা গিয়েছেন, আপনার সন্তানদের নানা মারা গিয়েছেন। সেই সময়টা নিশ্চয়ই অনেক বেদনার, অনেক কষ্টের। সেই সময়গুলো আপনাদেরকে পাড়ি দিতে হয়। সেই সময়ের অনুভূতি একটু জানাবেন। সব সব কথা শেষ কথা, প্রবাস জীবনটাই কষ্টের। আমি এটা বলছি, আগেই বলছি, প্রবাস জীবনটা প্রতিটা প্রতিটা কাজেই কষ্ট দেয়। এখানে হয়তো এখানে হয়তো আমরা ফ্যামিলি নিয়ে আছি, কিন্তু এই কষ্ট কিন্তু আছেই। কষ্ট এটা আমাদের আছেই, যে আমরা এই প্রবাস জীবনে আমি আসার পরে আমাদের এলাকার আমাদের এলাকার কত মানুষ, কত প্রিয়জন যে চলে গেছে, আমাদের এলাকার আত্মীয় স্বজন, কত কত লোক যে চলে গেছে, তাদের শেষ দেখাটাও দেখতে পারি নাই, জানাজাটা তো দূরের কথা, জানাজা অংশগ্রহণ করতে পারি নাই। আমার শ্বশুর মারা গেল কদিন আগে। আমি তো রোজার মধ্যে অনেক ভালো একটা দিন, 27 দিন রাত্রি মনে হয়, 27 দিন রাত্রি, মানে মারা গেছে। আমি কাজ থেকে ফিরি রাত্র 12টার দিকে, 11:30টার দিকে আমি বাসায় আসি। বাসায় আসার পর আমি হঠাৎ করে কান্নার আওয়াজ শুনতে পাই, দরজা মেইন গেটের সামনে থেকে, মেইন গেটে। আমি এখন বাসায় ঢুকি নাই। যখনই কান্নার আওয়াজ শুনি, তখনই তো মনের ভিতর যে কিভাবে যে আমি দরজা খুলছি, খুলে ভিতরে আসছি, আয়সা সবাই কান্নাকাটি করতেছে। এখন তখন জানতে পারলাম যে আমার শ্বশুর মারা গেছে। তখন মনে হয় যে আকাশ ভেঙে পড়লো, কিন্তু কিছু করার নাই, কিছু করার নাই, হঠাৎ করে সবকিছু, যা সব আল্লাহর ইচ্ছা। কিন্তু এটা এরকম 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 উদাহরণ অনেকগুলা। আমার নানি মারা গেছে, আমি জানাজা ছিলাম না। আমার খালু মারা গেছে, আমি জানাজা ছিলাম না। আমার খালাম্মা মারা গেছে, আমি জানাজা ছিলাম না। কয়েকদিন আগে আমার নানা মারা গেছে, আমি ঢাকার আজিজ নানা মারা গেছে, আমি জানাজা থাকতে পারি নাই। আমার আত্মীয় স্বজন এবং কি গ্রামের অনেক লোক, যাদেরকে চিনতাম, অনেক লোক এখন আর নাই। অনেক লোক আমাদেরকে ছেড়ে চলে গেছে। তাদেরকে তাদের কাছ থেকে আমরা শেষ দোয়াটাও নিতে পারি নাই। তাদের কাছ থেকে ক্ষমাও চাইতে পারি নাই। তারা অনেকেই চলে গেছে। আল্লাহ যদি আমাদেরকে আল্লাহর রাস্তায় ক্ষমা করেন এবং তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, আমি সেই দোয়া করি। এই সব কথা, শেষ কথা যেটা বললাম, প্রবাস সত্যিই অনেক কষ্টের। আমরা এগুলো অনেক মিস করি। এটা আসলে আপনি যে কথাটা বলছিলেন, আসলে প্রবাস জীবন মানে হচ্ছে কষ্টের, এটাই বাস্তবতা। তারপরও দেশের জন্য, দেশের মানুষের জন্য আপনাদের এই ত্যাগ, মহান রাব্বুল আলামিন যেন আপনাদের এই ত্যাগকে কবুল করেন। আমি আজকে অনেকগুলো বিষয় সম্পর্কে জানার আগ্রহ ছিল। আজকে নেটের শুরুতেই প্রবলেমের কারণে হয়তো আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারিনি শুরুটা। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন, আমরা আগামী দিনেও প্রতি সপ্তাহে এই আয়োজনটি করবো ইনশাআল্লাহ। আমরা প্রবাসী ভাইদের
জানবো প্রবাসী ভাইরা কেমন আছেন, কেমন থাকেন এবং তাদের বিভিন্ন পরামর্শগুলো আমরা নেব, তাদের আমাদের কাছে কি চাওয়া পাওয়া। আমি এই মুহূর্তে আপনার কাছে জানতে চাচ্ছি, ইউরোপের মতো দেশে থেকে একজন মুসলিম হিসেবে ধর্ম পালন করাতে কোনো সমস্যা হয় কিনা? যেহেতু আপনি পরিবার নিয়ে থাকেন, সন্তানদের অবশ্যই কোরআন শিক্ষার প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে ইসলামের আলোকে প্রবাস জীবনে কোনো কষ্ট হয় কিনা? আহ, যেহেতু এটা একটা খ্রিস্টান খ্রিস্টান ল্যান্ড না, মানে মুসলিম দেশ না, এর কারণে কিছুটা প্রবলেম তো আছেই, কিন্তু তেমন বেশি কিছু প্রবলেম না, তেমন না। যেমন আগে অনেক প্রবলেম ছিল, কিন্তু স্টেপ বাই স্টেপ এই প্রবলেম গুলো কিন্তু অনেক কমে আসছে। এখানে এখানে বর্তমানে জার্মানিতে আহ, মুসলমানদের স্থান হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারে হচ্ছে মুসলমানদের স্থান। পার্সেন্টেজের দিক দিয়ে মুসলমান হলো 3 নাম্বার স্থানে। সমস্ত ইউরোপ যদি আমরা দেখি, আমরা মুসলমানরা 2 নাম্বার স্থানে আছি আমরা। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু অনেক কিছু। জার্মানিতে এটা সম্ভব হয়েছে একমাত্র অভিবাসীর কারণে। যারা যেমন সিরিয়ার লোক আসছে, ইরাকের লোক, ইরানের লোক, লিবিয়া থেকে এখানে আসছে যখন যুদ্ধ হয়। এখানে আগে থেকে আবার তুরস্কের লোকগুলো কিন্তু এখানেই এখানে কাজ করে। এখানে অনেক অনেক আছে এখানে তুরস্কের লোক। ওরা আগ থেকে এখানে প্রতিষ্ঠিত। মিশরের লোক আছে, মরক্কোর লোক আছে, বিভিন্ন দেশের লোক আছে এখানে। বি- আহ, এসব অভিবাসীদের কারণে এখানে মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে, যেমন আমি যে যে রোডে থাকি, যে এই রোডে শতকরা 50% মুসলিম। আমার মনে হয় আরো বেশি হবে, কম না, 50% বেশি মুসলিম। আমার বাসা থেকে 2-3 মিনিটের মতো লাগে একটা মসজিদ আছে আমাদের এখানেই। 2 থেকে 3 মিনিট লাগে মসজিদে যাইতে। আহ, এবং কি আশেপাশে আমাদের যদি হালাল মাংসের প্রয়োজন হয়, আমাদেরকে অন্য কোথাও যাইতে হয় না, আশেপাশেই সবকিছু পাওয়া যায়। কারণ এইসব দোকানগুলো বিশেষ করে তুর্কি, মরক্কো, মিশরের লোকেরা দিয়ে থাকে। এই কারণে আমাদের হালাল হালাল খাবার পেতে কোনো সমস্যা নেই, এবং ইসলাম চর্চাতেও কোনো সমস্যা নেই। এখানে আলহামদুলিল্লাহ আমরা ইসলাম চর্চা করতেছি, মসজিদে যাইতেছি, নামাজ পড়তেছি। ফজর নামাজ থেকে শুরু করে এশার নামাজ সবকিছু মসজিদে হয়। কেউ যদি ইচ্ছা করে সবসময় মসজিদে পড়তে পারে। জুমার নামাজ তো হয়, জুমার নামাজ মাঝে মধ্যে বাংলাদেশে যখন মসজিদে জায়গা না হয়, রাস্তায় হয়, তখন এখানেও আমরা যদি মসজিদ ফিল আপ হয়ে যায়, ফুল হয়ে আসসালামু আলাইকুম। ফয়সাল ভাই, আপনি আমাদেরকে শুনছেন? আবারও নেটের বিভ্রান্তিতে পড়ে গেলাম মনে হয়। যারা লাইভটিতে আছেন, আপনারা কি আমাদের কথা শুনছেন? কমেন্টে জানাবেন। মনে হয় আবার নেট প্রবলেম হচ্ছে। জি, বলেন। এখানে আহ, ইসলাম মানে ইসলাম চর্চাটা আগের চেয়ে অনেক অনেক ভালো। আগে একটু কঠিন ছিল, কিন্তু এখন অনেকটা স্বাভাবিক। নামাজ রোজা কোনো কিছুতে কোনো প্রবলেম নাই। এবং কি এখন আগে আগে তো লোকরা জানতো না রোজা কি জিনিস, নামাজ কি জিনিস। ইউরোপের লোকেরা, বিধর্মী লোকেরা কিন্তু এখন জানে। আমি যেখানে কাজ করি, আমি সবসময় আমি যখন নামাজের টাইম হয় আমি নামাজ পড়ি, সবাই জানে। এখানে বিভিন্ন ধরনের লোক আছে, সবাই জানে, সবাই দেখে, কেউ কোনো কমপ্লেনও করে না।
কোনো প্রবলেম নাই। আর আমার ছেলেমেয়েরা ইনশাল্লাহ আসার পর থেকেই এখানে একজন সৌদি প্রবাসী, একটা সৌদিতে জন্ম একজন বাংলাদেশি আছে, উনি এখানে এখানে আসছে, একজন মহিলা, আমার এক বন্ধুর ওয়াইফ। সৌদির জন্ম, সৌদিতেই কোরআন সৌদিতেই বড় হয়েছে। তো উনি আবার কোরআন সম্পর্কে ভালো, মানে ভালো পারদর্শী। তো ওনার কাছে আমার ছেলেরা আসার পর থেকেই সপ্তাহে 2 দিন, শনিবার রবিবার প্রতিদিন যায়, প্রতিদিন কোরআন শিখে। এবং আলহামদুলিল্লাহ দুজনে এখন পড়তে পারে, শিখতে পারে, তারপরেও কন্টিনিউ করে, তারপরেও প্রতি সপ্তাহে 2 দিন যায়, সবাই এটাকে কন্টিনিউ করে সবসময়। এবং কি আমার বন্ধুরা যারা আছে এখানে, তাদের ছেলে মেয়েরাও প্রতিদিন ওই মহিলার কাছে গিয়ে কোরআন শিক্ষা করে। আলহামদুলিল্লাহ কোরআন এখানে ইসলামে আমি যদি পালন করতে চাই, আমি যদি ইসলাম মতে চলতে চাই, আমাকে কেউ বাধা দিবে না, এখানে কোনো সমস্যা নেই। আমি অথচ বাংলাদেশে সমস্যা হয় যে বাংলাদেশের স্কুল কলেজ, স্কুল মাদ্রাসায় হিজাব পরে যেতে পারে না, এই প্রবলেম হয়, ওই প্রবলেম হয়। কিন্তু এখানে এই ধরনের প্রবলেম নেই। এখানে অনেক কিছু শোনা যায়, কিন্তু আসলে যত শোনা যায় তত না। এখানে আমি মনে করি যে ইসলাম চর্চায় কোনো বাধা নেই, এখানে ইসলাম চর্চা করা যায়। প্রকৃত অর্থে মূলত আসলেই এই যে ইসলাম চর্চার নিজের মাঝে উদ্দীপনা থাকতে হবে। এটা আপনি বাংলাদেশে থাকেন, ইউরোপে থাকেন, যেখানে অবস্থান করেন, আসলেই কোন রকমের উসুলা দিয়ে ইসলাম থেকে দূরে থাকার কোনো সুযোগ একজন মুসলিম হিসেবে আমাদের নেই। আমরা যেখানে যে অবস্থায় থাকি, আমরা যেন ইসলামের সব রকমের নিয়ম কানুন মেনে কোরআন সুন্নাহ অনুসারে জীবনযাপন করি। আজকের আলোচনা থেকে আমরা মূলত এটাই বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আনন্দের সাথে বলতে চাই যে ফয়সাল ভাই এবং আমার সন্তানেরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই ইসলাম চর্চা করছেন এবং সকল নিয়ম কানুন মেনেই জীবনযাপন করছেন। এর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা রাখছি যেসব ভাইরা প্রবাসে থাকেন, প্রত্যেকেই আপনার যেন কর্ম করতে যেয়ে কোনোভাবেই ইসলামের আদর্শ থেকে আমরা বিচ্যুতি না হই। আমরা যেন আমাদের মূল কাজ ইসলাম ঠিক রেখে সব চলবে। প্রয়োজনে অন্য কিছু কাটছাট হবে, কিন্তু ইসলামে কাটছাট হবে না ইনশাআল্লাহ। আমাদের শাহাদাত ভাইকে মাঝে মাঝে দেখা যাচ্ছে উনি অন হচ্ছেন, আবার চলেও যাচ্ছেন। শাহাদাত ভাই, আপনি কি লাইভে অংশগ্রহণ করেছেন? আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি রাত্র 11:50 বাজে এই লাইভ দেখার জন্য অধীর আগ্রহী ছিলেন এবং সংযুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ফয়সাল ভাইকে কিছু বলতে যাচ্ছেন? জি, ফয়সাল ভাইকে একটা জিনিস ফয়সাল ভাই থেকে জানতে চাচ্ছি যে কিছুক্ষণ আগে আমাদের এই কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটির বুড়িচং শাখার সভাপতি একটু জানতে চাইছে যে আমরা আসলে জার্মানে মানে সহজ উপায়ে কিভাবে মানে যাওয়া যায়, যারা আমাদের মতো আসলে অনেক ভাইয়েরা আছেন যে আসলে পড়ালেখা শেষ করে অবসর সময় পার করছেন, আসলে তারা দেশে ওরকম কর্ম নাই বিদায় এই তারা কিভাবে ইউরোপ আমেরিকাতে একটু পাড়ি দিতে পারে, এই বিষয়ে যদি ভাই আমাদেরকে একটু পরামর্শ দিতে নেন, মানে সহজ পদ্ধতিতে, মানে বৈধভাবে সহজ পদ্ধতিতে, মানে কম খরচে যেটাকে বলা করা যায়, মানে তাদেরকে একটা পরামর্শ দেওয়া। আমি আপনার প্রশ্নটা শুনি নাই, নেটের বাইরে চলে গেছিলাম, আবার যদি বলতেন একটু কষ্ট করে। জি, আমি বলতেছিলাম যে আসলে বাংলাদেশে তো আমাদের মতো ভাইয়েরা, যে অনেক বেকার ভাইয়েরা আছে যারা পড়ালেখা শেষ করে অবসর সময় পার করছেন, যে আসলে বাংলাদেশে ওরকম জব না থাকার কারণে তারা আসলে বেকার সময় পার করছেন বিভিন্ন ভাবে, মানে একেবারে কোনো কর্ম ছাড়াই। তাদেরকে মানে তারা বাংলাদেশ থেকে ইউরোপে, বিশেষ করে ইউরোপ আমেরিকা বা জার্মানি, তারপরে ইউরোপের যতগুলো দেশ আছে ওইখানে সহজ উপায়ে মানে কিভাবে তারা যেতে পারে বৈধভাবে, যদি এরকম একটা পরামর্শ দিতেন
বা তারা এইটা এখানে যাওয়ার জন্য, ইউরোপে যাওয়ার জন্য যে তাদের কোনো কোর্স আছে কিনা বা কোনো মানে পদ্ধতি আছে কিনা, যদি এই বিষয়ে একটু পরামর্শ দিতে নিবি, তাহলে আমাদের অনেক ভাইয়েরা উপকৃত হতো রে। হ্যাঁ, ধন্যবাদ ভাই। সত্যি কথা যে বাংলাদেশে কিছুদিন আগে একটা জরিপ দেখলাম। ওই জরিপে উঠে আসছে যে 43% তরুণ তরুণী ওরা চাচ্ছে বাইরে চলে যাওয়ার জন্য। জি কারণ স্বরূপ ওরা বলছে যে যে দেশে তারা তারা দেশে তারা পড়ালেখা করে যে চাকরি পাবে, এই শিওর কে দিবে? পড়ালেখা করার পর যে চাকরি পাবে এই সিউরিটিটা তাদেরকে কে দেবে? এই কারণে ওরা দেশে দেশে থাকতে চায় না, ওরা প্রবাসে যেতে চায়। এক, দ্বিতীয়ত যদি চাকরি না পায় পড়ালেখা করে কি লাভ? আমার দেশে আমি চাকরি পড়ালেখা করলাম, মাস্টার্স কমপ্লিট করলাম, অনার্স কমপ্লিট করলাম, ডিগ্রি কমপ্লিট করলাম, অথচ আহ, সবশেষে আমার চাকরি নাই। চাকরি সাদত ভাই, আমরা সম্ভবত ভাইকে আবারও নেট থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। আমরা কি ধরে নেব বাংলাদেশের নেটই ভালো? সার্ভার এখানে, তো এখান থেকে ডাটা এরকমটাই না, হয়তো অনেক দূরত্ব তো, সেই কারণে সমস্যা যে হইতে পারে। এখানে তো আমি তো এখানে বুঝতেছি না এটা কেন বারে বারে ডিস্টার্ব করতেছি। যেটা বলতেছিলাম, এই কারণে অনেকেই আসতে চায় চলে আসতে চায় বিদেশে, দেশের মায়া ত্যাগ করে চলে আসতে চায় বিদেশে। কেউ ইচ্ছা কেউ ইচ্ছাকৃত ভাবে, কেউ অনিচ্ছাকৃত ভাবে, কারণ দেশের পরিস্থিতি ভালো না সেই বিধায় আসতে চায়। তাহলে কি করতে হবে? দেশকে মেরামত করতে হবে। দেশে যদি আপনার চাকরির ব্যবস্থা থাকতো, আহ, থাকা খাওয়ার গ্যারান্টি দিত কেউ, তাহলে সে আর বিদেশে আসতো না। অনেকে আবার অনেকে আবার দুই চাকরি পায়, চাকরি পাওয়ার পরেও 4-5 বছর করে করার পরে দেখা যায় যে টাকা পায় এই টাকা দিয়ে সংসার চলে না। তারাও কি করে এরপরে শেষ পর্যন্ত প্রবাসী চলে আসে। আবার পড়ালেখা শেষ, এখন চাকরির জন্য কি করতে হবে? যদি আপনার মামু খালু থাকে হয়তো চাকরি হবে, ঘুষ দিয়ে চাকরি হবে, আর না হয় রাজনৈতিক পরিচয় থাকতে হবে। কোনো না কোনো একটা পরিচয়ের মাধ্যমে পড়ালেখা থাকা অবস্থায় এগুলো লাগবে। দেশের মানুষ এই কারণে, দেশের তরুণ তরুণীরা বা, বিশেষ করে 25 থেকে 35 বছর পর্যন্ত যারা আছে, যাদের আর দেশের দেশের প্রতি তাদের অনাগ্রহতা চলে আসছে যে এখানে কিছুই হচ্ছে না, আমার এখন কিছু না কিছু করতে হবে, আমার বিদেশে যেতে হবে। তখন তারা বিদেশে আসার জন্য তো নিজেকে প্রস্তুত করে। আমরা নেটের সমস্যায় মনে হয় আবারও পড়ে গেলাম। সাদত ভাই, শুনছি ভাইয়া, বলেন। জি, জি, ফয়সাল ভাই বলেন। সরি ভাই, অনেক ডিস্টার্ব হচ্ছে আমার মনে হয়। বুঝতেছি না কিসের কোন কারণে টেকনিক্যাল প্রবলেম বা কিসের কারণে আমাদেরকে মাঝে 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 আমাদের কানেকশন পাচ্ছি না, জানি না। এই কারণে অনেকে চলে আসতে চায়। আমি প্রবাসে আছি। আমি চাই যদি কেউ আসতে চায় তাহলে তাকে, আমি আগেও বলছি এখনো বলছি, আসতে হলে তাকে ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসতে হবে সবকিছুর জন্য। আর সহজ পদ্ধতি যেটা বলছেন, সহজ পদ্ধতি, এখানে ইউরোপে আসার জন্য একমাত্র সহজ পদ্ধতি হলো স্টুডেন্ট ভিসার মাধ্যমে যদি আপনি আসেন তাহলে আপনার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো এটা। আর যেমন ইতালিতে কিছু
এগ্রিকালচার বা এই ধরনের ভিসা টিসা হয়, কিন্তু জার্মানিতে আবার এই ধরনের ভিসা টিসা নাই, এই ধরনের কোনো ইয়া নেই। কিছু কিছু নতুন নতুন কিছু কিছু ভিসা হয়, যারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, ওদের জন্য, যারা প্রফেশনাল, যাদের যারা ওই ধরনের লোকগুলো এখানে শর্ট, ওই ধরনের লোকগুলো শুধু আনতে চায়। কিন্তু আমাদের মতো যারা ছোট ছোট চাকরি করে, ছোট ছোট ইয়ে করে, ওদের জন্য কোনো কর্মসংস্থানের জন্য জার্মানির মতো দেশ বাংলাদেশ থেকে লোক আনে না। সেই কারণে এখানে যদি কেউ আসতে চায় বা ইউরোপের মধ্যে যদি কেউ বোঝাভাবে আসতে চায়, তাদেরকে স্টুডেন্ট ভিসা আসতে হবে। এবং স্টুডেন্ট ভিসায় আসা হলো সবচেয়ে সহজ। আপনাকে শুধু একটু ফর্ম দিতে হবে, আপনাকে IELTS করতে হবে, এবং কি কোনো একটা এজেন্সির মাধ্যমে অথবা নিজেও সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনি ওই যে বিশ্ববিদ্যালয়ে যেতে চান ওই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যোগাযোগ করে অ্যাপ্লাই করতে পারেন। এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। জি, আমরা চমৎকার ভাবে জানতে পারলাম। আশা করি শাহাদাত ভাই শুনতে পেরেছেন এবং যারা লাইভটিতে রয়েছেন তারাও জেনেছেন। আমরা এই মুহূর্তে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি দীর্ঘদিন প্রবাস করছেন, আপনার উপার্জন পরিবারকে দিচ্ছেন, পরিবারের প্রতি আপনার কোনো অভিযোগ, এই যে আপনি এত কষ্টের উপার্জন আপনার পরিবারকে দিচ্ছেন, আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি আপনার এই অর্থগুলো সঠিকভাবে কাজে লাগছে কিনা, বা আপনার প্রতি পরিবার কোনো অন্যায় করছে? আপনি কি পরিবারের প্রতি সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ, এখানে আমার কোনো, এখানে আমি আর মানে কোনো কিছু বলতে চাই না। এখানে যার আমার মতো ভাই আছে, আমার মতো মা বাপ আছে, সেখানে কারো কোনো কমপ্লেন থাকার কথা না। আলহামদুলিল্লাহ, আমি আমার মা বাবা ভাই বোনদের প্রতি 100% সন্তুষ্ট। কারণ আমি জানি আমার মা বাবা ভাই বোন মানে আমার জন্য কি করে। আমি আমি যদি 1 টাকা দেই, আমার মা বাবা ওইটাকে বড় করে 5 টাকা করে। আমার চেয়ে আমার পরিবারে আমি জানি, আমি যতটুকু জানি, আমার চেয়ে আমার পরিবারে আমার ভাইয়ের অবদান সবচেয়ে বেশি। মা বাবার অবদান আছে, মা বাবার পরে আমার ভাইয়ের অবদান সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ, আমার আমার পরিবারের প্রতি বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নাই। এমনকি আমি দোয়া করি প্রতিটা ঘরে ঘরে যেন আমার ভাইয়ের মতো এরকম ভাই থাকে, এরকম মা বাবা থাকে। যদি এরকম ভাই মা বাবা থাকে, তাহলে অনেক অনেক অভিযোগ শুনি, অনেক কিছু দেখি ফেসবুক, ইউটিউবে, যে প্রবাস থেকে গেছে, যাওয়ার পর সে সে একদম শূন্য, হাজার হাজার লাখ লাখ টাকা মা বাবাকে দিছে, ভাই বউকে দিছে, যাওয়ার পরে বউ খুঁজে পায় না, মা বাবাও এগুলাকে খরচ করে ফেলছে, অথবা ভাইয়েরা খরচ করে ফেলছে, ও যায় একদম শূন্য। তা আমি আলহামদুলিল্লাহ, আমার 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 ক্ষেত্রে ওইরকম কিছুই হয় নাই। আমার ক্ষেত্রে আরো বেশি হয়েছে, আমি যা চাইছি তার চেয়ে বেশি পাইছি। আলহামদুলিল্লাহ, আমার কোনো অভিযোগ নাই। আমি দোয়া করবো যাতে আল্লাহ সবার ঘরে ঘরে এরকম মা বাবা ভাই বোন দেয়। তাহলে প্রবাসে যারা থাকে, তারা তাদের কোনো অভিযোগ থাকবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আসলেই আমরা অনেক, ভাই যেটা উল্লেখ করলেন যে অনলাইনের মাধ্যমে অনেক সময় দেখে থাকি যে প্রবাসে থাকা সন্তানের টাকা সঠিকভাবে বন্টন হয় না। কোনো ক্ষেত্রে মা বাবাও অনেক ক্ষেত্রে প্রবাসীদের প্রতি অবিচার করে কি থাকে। বলবো, যে তার যে অর্জিত অর্থ, যে কষ্টের বিনিময়ে যে অর্থ পাঠায়, সে টাকাটা সঠিকভাবে বন্টন করা হয় না, তার প্রতি অন্যায় করা হয়। কোনো ক্ষেত্রে তার ভাই, বা কোনো ক্ষেত্রে এমনও দেখা গেছে যে তার সহধর্মিণীও তার এই কষ্টে অর্জিত টাকাগুলোর মূল্যায়ন করেন না।
তো সেই জায়গা থেকে আজকে যারা লাইভটিতে রয়েছেন, যারা প্রবাসে রয়েছেন, এই প্রত্যেককেই আমি এতটুকু বলবো যে আপনি আপনার জায়গা থেকে অবশ্যই সচেতন হওয়া প্রয়োজন। আপনার পরিবার সঠিকভাবে আপনার উপার্জনকে মূল্যায়ন করছে কিনা, বা আপনার পরিবার আপনি যে এত কষ্টের বিনিময়ে অর্জিত অর্থ পাঠাচ্ছেন সেগুলো কিভাবে ব্যয় করছে, এবং সর্বোপরি আপনার পরিবারের সদস্যরা ইসলামের যে নিয়ম নীতি মেনে চলা সেভাবে চলছে কিনা। আমার মনে হয় প্রতিটি প্রবাসী ভাই পরিবারকে থেকে এই বিষয়ে খুবই গুরুত্ব আরোপ করা প্রয়োজন। আমরা লাইভটি অনেক সময় হয়েছে, যেহেতু অনেক ডিস্টার্ব ছিল, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ আমি জানতে চাচ্ছি, একজন প্রবাসী যখন দেশের উদ্দেশ্যে দেশে আসেন, আপনারা আপনজনদের জন্য অনেক উপহার নিয়ে আসতে চান। আমি অনেক ক্ষেত্রে অবাক হই, যেহেতু আমি নিজেও, আমার বাবাও প্রবাসী ছিলেন, আমার ভাই প্রবাসে আছেন। আপনারা আসলেই কিভাবে এত ক্যালকুলেশন করেন? দেখা গেল যে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু সবার জন্যই কিভাবে এত ক্যালকুলেশন করে আনেন যে ফুফুর জন্য, খালার জন্য, মামার জন্য, মানে কি বলবো, মানে আমি অবাক হই যে আপনারা এত শ্রম দিয়ে অর্থ উপার্জন করে আবার যখন দেশে আসেন এই কেনাকাটা গুলো কিভাবে আপনারা এই আয়োজন করে থাকেন। পাশাপাশি অনেক আবদারও থাকে, কারো আবদার থাকে যে ভাইয়া আমার জন্য একটা মোবাইল নিয়ে আসবেন, কারোর আবদার থাকে আমার জন্য একটা ল্যাপটপ নিয়ে আসবেন, কারো আবদার থাকে আমার এইটা প্রয়োজন, ওটা প্রয়োজন। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কথা পরিকল্পনাতেও আনি না, বা এই চিন্তাও আনি না যে আমি যে আবদার করছি আসলে আমার ভাইয়ের কাছে কি টাকা আছে কিনা, বা আমার বাবার কাছে কি টাকা আছে কিনা। উনি তো দেশে আসবেন, দেশে আসার জন্য তো একটা অর্থের প্রয়োজন। সেক্ষেত্রে কি কখনো বিরক্তি বোধ হয়েছে কিনা, বা আসলে আপনারা কিভাবে এতটা মানবিক হন? সত্যি কথা বলতে কি, সবার কথা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি যেটা করে থাকি, আমি যেটা করে আনন্দ পাই, যখনই আমি বেতন পাই তখনই আমার একটা টার্গেট থাকে, আমি দেশে টাকা পাঠাবো। যখনই আমি টাকাটা পাঠাইতে পারি তখনই আমার কাছে আনন্দ লাগে। আর দেশে দেশে আসার সময়, দেশে যাওয়ার সময় যখন আমরা প্রিপারেশন নেই দেশে যাব, তখন আমাদের মাথায়, আমরা তো সবাইকে মিস করি। আমরা জানি আমাদের আমাদের প্রথমে আমরা চিন্তা করি আমাদের মা বাবা, ভাই বোন থেকে শুরু করে আত্মীয় স্বজন যারা আছে, কে কে আছে একটা, যেমন আমরা একটা লিস্ট করি, যেমন বিয়ে শাদীতে একটা লিস্ট করে না, কে কে আছে, কাকে কি দিতে হবে না দিতে হবে, কি করতে হবে। কারণ আমরা একটা লিস্ট করি, লিস্ট করে দেখি কতজন লোক হয়। তো সবার জন্য তো নিতে পারি না, তারপরে কম বেশি প্রতিটা ঘরে যেতে কিছু না কিছু দিতে পারি। তো এই কারণে আমি যখন একা ছিলাম তখন আমি এভাবে নিজে নিজে, যখন আমি কাজের ফাঁকে ফাঁকে এগুলো করতাম। এইবার যাওয়ার সময় আহ, আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ, সে আবার অনেক এগুলা আমার অনেক হেল্প হয়েছে। উনি ও এগুলা আমাদের কাছে এখানে মার্কেট আছে, আবার মাঝে মাঝে একটু দূরে যাইতে হয়েছে, নাহিয়ানকে নিয়ে নাবিয়াকে নিয়ে মাঝে মাঝে এগুলা সবার একটা লিস্ট করছে, সবার লিস্ট করে একটা করে এগুলা নিয়ে সবাইকে সব নিয়ে আসছে। তা আমি বললাম যে এখানে তো অনেক কি হয়ে গেছে, তুমি কিভাবে কি করবা? কাজে হ্যাঁ, আমার সবকিছু আমার মাথায় আছে, কাকে কি দেবো না দেবো সব আমার মাথায় আছে। তুমি শুধু এখানে আপাতত নিয়ে বাংলাদেশে পৌঁছাও, ওই জায়গা থেকে আমি সবাই বন্টন করে দেবো। আলহামদুলিল্লাহ, যাক এবার উনি করছে। গত বছর, এর আগে যখন আমি গেছি তখন আমি নিজেরটাই, আমি কাজের ফাঁকে ফাঁকে এগুলা ক্রয় করছি। আর যখন ভাইয়েরা আবদার করে বা কেউ আবদার করে, ইনশাল্লাহ চেষ্টা করি সবসময় আবদার গুলা রাখতে। কারণ বাইরে তো মানে আমি অনেক পাইছি। আমি যদি যা দিতে পারি, আমি যদি কোনো আবদার করে আমি যদি দিতে পারি তার কাছে, তাহলে সেটা আমার কাছে আনন্দ মনে হয়। আমি অনেক অনেক আনন্দ পাই। এই কারণে দিতে পারাতে অনেক আনন্দ, শুধু নেওয়াতেই আনন্দ না, দিতে পারাতেও অনেক আনন্দ পাওয়া যায়। আমি চেষ্টা করছি সবসময় যে যা বলছে, আমি হয়তো
সবসময় হয়তো হয় নাই, কিন্তু আমি চেষ্টা করছি সবগুলা যা যা চাইছে সবার দেওয়ার জন্য। তবে এগুলাতে আনন্দ আছে, অনেক আনন্দ আছে, যেগুলা হয়তো প্রকাশ করা যাবে না, কিন্তু অনেক আনন্দ আছে। আলহামদুলিল্লাহ, জেনে ভালো লাগলো আসলেই আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, আসলে প্রবাসীদের অবদান সত্যিই প্রশংসনীয়। মানবতার নিদর্শন আপনারা তৈরি করছেন। কখনোই আপনাদের মাঝে সেই বিরক্তিবোধ আসে না যে আজকে আমার ভাই এটা চায়, কালকে আমার বোন এটা চায়, কালকে এটা প্রয়োজন, পরশু এটা প্রয়োজন। আপনার নিজের স্বার্থ ত্যাগ করেই পরিবারের জন্য আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো বিলিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা যেন আপনাদের এই সময়ের দানকে কবুল করেন এবং উত্তম প্রতিদান দান করেন। অনেক ভাই লাইভটিতে রয়েছেন। আসলে আমরা আজকে নেট বিলম্বের কারণে অনেক কমেন্টস আমরা নিতে পারিনি। অনেক ভাই হয়তো কষ্ট পেয়েছেন। আমাদের সফিউল্লাহ সাফি ভাই সৌদি আরব থেকে অংশগ্রহণ করেছেন। আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। আশা করছি আপনার প্রবাস জীবন ভালোই কাটছে। আমাদের কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটির একজন পরিচালক জসিমউদ্দিন ভাই, যিনি দুবাইতে আছেন, ভাই পরামর্শ দিয়েছেন মাঝে মধ্যে যেন আমরা কমেন্টস পড়ি, তাহলে সুবিধা হয়। সত্যি ভাই, আপনার পরামর্শটাকে আমরাও স্বাগত জানাই। আজকে মূলত আমাদের নেট বিড়ম্বনার কারণে আমরা শুরুতেই একটু বিলম্ব করে ফেলি, তাই আমাদের প্রোগ্রামটি শেষ করতে অনেকটা সময় লেগে যাচ্ছে। তা আপনাকে ধন্যবাদ এই লাইভটিতে অংশগ্রহণ করার জন্য। ইনশাআল্লাহ কোনো এক পর্বে আপনাকেও পাবো আশা রাখছি। আপনার সাথে আমরা যোগাযোগ রাখবো ইনশাআল্লাহ। আশা করছি আপনাকে যে কোনো আয়োজনে পাবো। এছাড়াও যারা কমেন্টস করেছেন এবং লাইভটিতে ছিলেন, সকলের প্রতি কৃতজ্ঞতা। আজকে আমরা সর্বশেষ পর্যায়ে চলে এসেছি, যেহেতু অনেক সময় হয়েছে লাইভটিতে। আমরা সর্বশেষ জানতে চাই, আপনি তো পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ এখন আছেন। কখনো কি এমনটা মনে হয়েছে, যদিও আমি কখনো বিশ্বাস করি না, জাস্ট প্রশ্ন করার স্বার্থে বলা, যেমন অনেক ভাইয়েরা প্রবাসে থাকেন পরিবার নিয়ে, সন্তানেরা থাকে, সহধর্মিণী থাকে। কখনো কি এমন মনে হয়েছে যে আমরা তো পরিবার নিয়ে এখানে আছি, সেক্ষেত্রে দেশের যারা থাকেন বা দেশের যারা রয়েছেন তাদের প্রতি গুরুত্ব কমে যাওয়া, এমন কি কখনো মনে হয়েছে বা কখনো মনে হয়? প্রশ্নটা আমি ক্লিয়ার শুনতে পাই নাই, সরি। আমি যে প্রশ্নটা করতে যাচ্ছি, আপনি তো আলহামদুলিল্লাহ এখন পরিবার নিয়ে থাকছেন, আপনার সন্তানেরা আছে, সহধর্মিণী আছে। কখনো কি এমন মনে হয়েছে যে আমি তো পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ, দেশের প্রতি কখনো অবহেলা এসেছে কিনা বা দেশের মানুষের প্রতি গুরুত্ব কমেছে কিনা পরিবার নিয়ে থাকার কারণে? যদিও আমি মনে প্রাণে বিশ্বাস করি এটা অবশ্যই নাই, যেহেতু অনেক প্রবাসী ভাইরা পরিবার নিয়ে প্রবাসে থাকেন। সবাইকে উদ্দেশ্য করেই আপনার থেকে জানতে চাওয়া। প্রশ্নটা হচ্ছে যে পরিবারকে মিস করছি কিনা, আমি সঠিক ক্লিয়ার শুনতে পাই নাই। জি, বিষয়টা এমনই। ওকে, আমি এখন আমি 3-4 বছরের মতো পরিবার নিয়ে এখানে আছি। পরিবার তো সবাই মিলে একটা পরিবার, মা বাপ ভাই বোন মিলে একটা পরিবার, আমরা তো পরিবারের একটা অংশ।
একটা অংশ আমার সাথে আছে, কিন্তু আমরা আমরা শেষ পর্যায়ে এসে আবারও হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমি বলতেছি যে পরিবার বলতে আমি বুঝি যে পরিবার হলো মা বাবা ভাই বোন সবাই মিলে একটা পরিবার। আর আমরা আসছি, আমি আমার ওয়াইফ এবং ছেলে সন্তান নিয়ে আসছি, তাদের পরিবারের একটা অংশ নিয়ে আসছি, কিন্তু আমার সম্পূর্ণ পরিবারটা তো দেশে আছে। আমি তো পরিবারকে অনেক মিস করি। সেটা আমার তো পরিবার তো, তারা তো একটা পরিবারের একটা অংশ, কিন্তু আমার পরিবার, সম্পূর্ণ পরিবার বলতে আমি বুঝি আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সবাই মিলে আমরা একটা পরিবার। এ, এখানে আছি আলহামদুলিল্লাহ, কিন্তু এখনো যদি আমি নাহিয়ান নাবিহা বা সবাইকে আবারও নেটের বিড়ম্বনা। আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। মুন্সি ক্রোকারিজ অ্যান্ড ফার্নিচারে আপনাকে স্বাগতম। মুন্সি ক্রোকারিজ অ্যান্ড ফার্নিচার। ভাইদের প্রবলেম হচ্ছে, আমি জিনিসটা বুঝতে পারছি না। ওকে, সেটাই বলছি যে পরিবারকে আমরা সত্যি অনেক মিস করি। এই কারণে আমরা মায়ের টানে গ্রামের যে স্মৃতিগুলা, যে ছোটবেলা শৈশবের স্মৃতি, এইসব কখনো ভুলার না। এইসব কখনো আমরা বলতে পারবো না। এই কারণেই আমরা মাঝে মধ্যে 1 বছর 2 বছর পর পর আমরা দেশে ছুটে আসি। যদি আমরা পরিবারকে মিসই না করতাম, তাহলে আমাদের দেশে যাওয়া দরকার ছিল না। আমরা একবার যদি দেশে যাই, মিনিমাম আপনার মানে অনেক টাকার দরকার, অনেক টাকা খরচ হয়। আমরা ফ্যামিলিতে 5 জন আমরা সদস্য, বিমান টিকিট, আসা যাওয়া, মানে এগুলো সবকিছু মিলিয়ে দিলে অনেক টাকার প্রয়োজন। যদি আমরা পরিবার বা দেশকে মিস না করতাম, তাহলে আমাদের দেশে যাওয়ার দরকার ছিল না। আমরা পরিবারকে, আমরা যারা প্রবাসী আছি, আমি বলছি যতই সুখে আছি, যতই শান্তিতে আছি, দেশই। দেশের মতো শান্তি কোথাও নাই। আমার দেশ বাংলাদেশ, এটা এটা যেখানেই থাকি, যেখানেই যাই, সেখানে সব জায়গায়, আমি জার্মানি আছি, আমি আমেরিকায় আছি, আমি কানাডায় আছি, আমি অস্ট্রেলিয়া আছি, যেখানেই থাকি না কেন, আমার দেশ আমার দেশ। আমি যত সুখেই থাকি না কেন, বাংলাদেশ হৃদয়ে আছে। বাংলাদেশকে বাংলাদেশকে মিস করবে না তারা মিস করবে না যারা সত্যিকার অর্থে তাদের মনের ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু নেই, দেশের প্রতি মায়া নেই, তারা মিস করবে না। যাদের বিন্দু পরিমাণ মহব্বত আছে, মায়া আছে, তারা অবশ্যই দেশকে মিস করবে, পরিবারকে মিস করবে, সমাজকে মিস করবে, সবাইকে মিস করবে। আমিও সেরকম একজন, আমি সবাইকে মিস করি। যাক, আলহামদুলিল্লাহ, অনেক কিছু জানা হলো। আশা করছি যারা লাইভটিতে ছিলেন আপনারাও কিছু না কিছু জানতে পেরেছেন। আগামীতেও আমরা ইনশাআল্লাহ নতুন কোনো প্রবাসীর সাথে কথা বলবো। আজকে আপনার লাইভ দেখার জন্য বাবা মা পরিবারের সবাই সজাগ রয়েছেন। মিশর থেকে রায়ান দেখছেন। আমার বোধহয় আমাদের মাওইজি উনিও সম্ভবত দেখছেন, আমি যেহেতু দুলাল ভাইকে লাইনে পেয়েছি। সবার উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আজকে সন্তান কথা বলবে, মা বাবা এখন রাত্র 12টা 16 বাজে, এখনো তারা আপনার কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে, এবং দেশেও প্রবাসে অনেক ভাইয়েরা এবং আপনার বন্ধুরা লাইভটি দেখছেন। সবার উদ্দেশ্যে কি বলবেন? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর মা তো মা আম্মা অলরেডি আমাকে 2বার কল দিয়ে বলতেছে কি কি প্রশ্ন করবে জানোস, এগুলো প্রশ্নগুলো একটু দেখ, এগুলো আমাকে অলরেডি অনেক কিছু শিখিয়ে দিছে যে এইভাবে এভাবে বলিস, কারণ সুন্দরভাবে কথা বলতে হবে, সবাই দেখবে। মানে আমার আম্মার অনেক টেনশন, ঠিক আছে।
মা বাবা সত্যি যারা দূরে আছে, যেমন ফয়েজ হয়তো এখন যে সন্তান দূরে থাকলে কত কষ্টের, ঠিক আব্বা আম্মাও আমি একজন সন্তান। আহ, মা বাবাদের কাছে যে সন্তান বড় হয় না, এটাই হচ্ছে আসলে প্রমাণ যে আসলে যে সন্তানরা যে বড় হয়ে যায়, এটা মা বাবা কখনোই যে সেটাই বলতে যে সন্তান আমরা বড় হয়েছি, অথচ এখন এই মা বাবার সন্তান। যেমন রায়ান এখন তোমার থেকে দূরে আছে। রায়ান, তুমি কতটুকু মিস করো, ঠিক আমার মা বাবা আমাকে ঠিক ততটুকু মিস করে। সবার মা বাবা যখন সন্তানরা দূরে থাকে ঠিক সেভাবে মিস করে। আহ, আমি সবাইকে ধন্যবাদ জানাই, সবাই আমার জন্য দোয়া করবেন। আহ যারা দেখছেন এই লাইভ অনুষ্ঠানটি, সবার প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ, রাদিয়া তো আপনার লাইভ দেখছে। রাদিয়া তো অনেক সময় বলে, বাবা আমাকে জার্মানি নিয়ে যায় না কেন? রাদিয়াকে জার্মানি নেওয়ার পরিকল্পনা আছে কিনা? অবশ্যই আছে, ইনশাআল্লাহ। রাদিও একদিন জার্মানি আসবে, ইনশাআল্লাহ রাদিয়াকে একদিন নিয়ে আসবো। সর্বশেষ আজকের লাইভের শেষ প্রশ্ন, কেমন বাংলাদেশ দেখতে চান আপনারা যারা প্রবাসে রয়েছেন? আমি বাংলাদেশ দেখতে চাই, এমন এক বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশ থেকে আর কোনো লোক প্রবাসে যাইতে হবে না। বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের লোক বাংলাদেশেই থাকবে, বাংলাদেশেই কাজ করবে। এমন দেশ, আমরা এখন এমন এক দেশে বাস করি। আপনারা যদি দেখেন, স্টুডেন্টরা চলে আসে বিদেশে, ভালো ভালো মেধাবী স্টুডেন্টরা চলে আসে বিদেশে থাকে, এবং কি বিদেশকে বাইরে ইউরোপ আমেরিকাকে উন্নতি করতেছে। ওরা ওখানে থাকে, ওখানে ওই দেশে ওসব দেশগুলোকে ওরা ডেভেলপ করছে। আমাদের দেশে সেই সুযোগটা নাই। আমি চাই আমার দেশটা এমন হোক যে এই সব ব্রিলিয়ান্ট ছেলেরা দেশেই থাকবে এবং দেশের জন্য কাজ করবে। তখনই আমাদের দেশ একটা শিল্পোন্নত দেশে পরিণত হবে, যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এসব জিনিসগুলা, ধর্ম, এইসব যে সম্পূর্ণ এই জিনিসগুলো যদি আমাদের দেশে পরিপূর্ণ হয়, তখন আমাদের দেশ আর অন্য দেশের দিকে তাকিয়ে থাকতে হবে না, অন্য দেশে যাওয়ার দরকার নাই। আমরা প্রতিষ্ঠিত হতে পারবো। আর না হয় দেখেন, যদি আমাদের যে সব স্টুডেন্টরা এখন বিদেশে চলে আসছে, আর ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা আমাদের দেশ পরিচালনা করতে যাচ্ছে হলো যারা ওই ব্রিলিয়ান্টদের চেয়ে পিছনে থাকা লোকেরা। তো ওদের নর্মালি ওদেরকে ওখানে থাকার কথা ছিল না, ওদের থাকার কথা ছিল যারা বিদেশে চলে আসে তারা থাকার কথা ছিল ওখানে। যদি ওরা ওখানে থাকে, তাহলে দেশ অনেক ডেভেলপ হতো, অনেক ভালো থাকতো। আমি চাই আমার দেশ এমন একটি দেশ হোক, যে দেশে হিংসা বিদ্বেষ থাকবে না, মারামারি থাকবে না, কারো প্রতি কারো অত্যাচার করবে না, কেউ কারো প্রতি কোনো অত্যাচার করবে না, জুলুম করবে না, এবং এই যে অন্ন, বস্ত্র বা শিক্ষা। একজন প্রবাসী বলতে চাচ্ছিলেন যে আসলে আমাদের রাষ্ট্রটা এমন হোক যেখানে মানুষের মৌলিক চাহিদাগুলো শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। সেটা বলছি, শেষ কথা হলো যে আমার দেশ হতে হবে এমন একটা দেশ যেখানে যে মৌলিক অধিকারগুলো আমাদের, সবার যে মৌলিক অধিকারগুলো, ওগুলা যাতে সবাই পায়। কেউ যাতে যখন কুরবানি দেয়, সবাই যাতে কুরবানি দিতে পারে। যখন যেমন এখানে একটা লেভেল আছে, এখানে সবাই সবার সবাই সমান। 10 টাকা থাকুক,
5 টাকা থাকুক, 100 টাকা থাকুক, সবাই সবাই সমান। এখানে কেউ ছোট করে, কাউকে ছোট করে কেউ দেখে না। আমি চাই আমার দেশের মানুষের মেন্টালিটি পরিবর্তন করতে হবে। ছোট কাজকে কেউ কোন ছোট করে দেখে না, যে ও রেস্টুরেন্টে কাজ করে, আমি ওকে ওই চাকরের মতো দেখবো। এখানে রেস্টুরেন্টের যে মালিক, কোটি কোটি ইউরো আছে, কোটি কোটি ডলার আছে, বিলিয়ন বিলিয়ন ডলার আছে, ইউরো আছে, অথচ ও রেস্টুরেন্টে ও কর্মচারীদের সাথে ওয়েটারের কাজ করে, ওয়েটারদের হেল্প করে, কিচেনে হেল্প করে। এখানে ওটা অথচ বাংলাদেশের যারা মালিক মনে করে কর্মচারীরা করবে, আমি কেন করবো এসব, ওটা ওদের কাজ। এই কারণে সবার মেন্টালিটি পরিবর্তন করতে হবে সবাইকে। এবং শিক্ষা জিনিসটা, শিক্ষা মানুষকে চেঞ্জ করে। শিক্ষা জিনিসটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, সবাইকে শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্যের দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। এইসব জিনিসগুলা, যেমন মৌলিক জিনিসগুলা, যে অন্ন, বস্ত্র, শিক্ষা, ধর্ম, বাসস্থান, স্বাস্থ্য, এইসব জিনিসগুলো যদি পরিপূর্ণ করতে পারে আমাদের দেশে, তাহলে আমাদের দেশ স্টেপ বাই স্টেপ অনেক ডেভেলপ হবে ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকের লাইভে দীর্ঘ সময় দেওয়ার জন্য। সকলের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, যারা লাইভটিতে এতক্ষণ সংযোগ রয়েছিলেন এবং পরবর্তীতে যারা সংযুক্ত হবেন। আশা রাখছি আরিফ নায়েক ফেসবুক পেজ থেকে যে আয়োজন প্রবাসীদের জন্য শুরু হয়েছে, এই যে আয়োজন ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে চলমান থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে জানাজা আপনারা এসেছেন, আমার সম্মানিত বড় ভাই শ্বশুর। আজকে আসলে কবির লাইনের সাথে একদম মিলে যাচ্ছে, তালুজির জীবন, এমন জীবন করিব গঠন, মরণে আসিব আমি কাঁদিব বব। সত্যিকার অর্থে তালুর জীবনটা যেন এমনই হয়ে গেল। উনি একজন শিক্ষক হিসেবে সফল শিক্ষক ছিলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে উনি সফল ছিলেন, এবং একজন সমাজসেবী হিসেবে উনি সফল ছিলেন। এবং আপনারা যেটা আজ করতে পারেননি, যে আত্মীয় স্বজনের জন্য উনি একজন সফল মানুষ ছিলেন। উনি ছিলেন একজন বিনয়ী মানুষ, ওনার আন্তরিকতার কোনো গ্যাপ ছিল না। আজকে প্রবাস থেকে সন্তানেরা যারা আজকে প্রবাস থেকে বাবার মৃত্যুর কথা শুনেছেন, তাদের কষ্টের বাসা তো আমাদের জানা নেই। আল্লাহ তাআলা যেন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দেন। আল্লাহ তাআলা যেন আমার তালুজিকে ক্ষমা করে দেন, এবং বিশেষ করে আমার মাওজি অসুস্থ রয়েছে, আল্লাহ তাআলা যেন মাওজিকে ক্ষমা করে দেন। আমার বাবাকে আমার বাবা অসুস্থ, আমি দিনের 12টা বাজে যখন আসি তখন বাবাকে জানিয়েছি। বাবা বললো যে আজকে তো তালুজি মাওজির জন্য ইফতার পাঠানোর কথা, তুমি কিছু টাকা দিয়ে যাও। বললো যে বাবা আমি তো তালুজি জানাজায় যাচ্ছি। বাবার চোখে পানি জোর করছিল। আল্লাহ তাআলা যেন আমাদের এই তালুজিদের এবং আমাদের বাবাদের সবাইকে ক্ষমা করে দেন। একটা অনুরোধ, একটা আবদার করে যাই, আমরা আসলে ব্যস্ততার জন্য আমরা আমাদের আত্মীয় স্বজনদের দেখা সাক্ষাৎ খুব একটা করি না, কিন্তু মৃত্যুর পর অনেক আফসোস করি, কেন গেলাম না, কেন দেখা হলো না। এই বিষয়টা আমি আজকে বেশি কষ্ট পাচ্ছি। আসলে এতটা ব্যস্ততা নিজেকে দেখিয়েছি যে আত্মীয় স্বজনের কাছে যাওয়ার সুযোগ পাইনি। আমরা সবাই এটা খেয়াল রাখবো। আসলে আমি ছাড়াও পৃথিবী চলে, এটা আজকের প্রমাণ, এই যে জানাবেই প্রমাণ। আমি ছাড়া পৃথিবী চলবে না, তাহলে সর্বোচ্চ মিথ্যা কথা। আমি ছাড়া পৃথিবী চলে, এটাই সত্য। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে দিনের পথে রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. لا
تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين رب العالمين جناب مرحوم كل من صلى সাহেবের আল্লাহ যে তার সঙ্গে ভাই বন্ধুরা আপন জনেরা যে গুণ করলো তুমি সাক্ষী, তোমার আল্লাহ ফেরেশতা সাক্ষী, আমরা সাক্ষী। এবং কি মায়ের রমজান ওনার মৃত্যু হয়েছে কদর সামনে রেখে সারা রমজানে যত মৃত্যু ক্ষমা করবেন ওই সমপরিমাণ কদর রাত্রে আল্লাহ আপনি ক্ষমা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। তার সাথে আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েন। আল্লাহ মরহুম জনাব খলিলুর রহমান চেয়ারম্যান সাহেব আল্লাহ আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতি হিসাবে কবুল করে নিন আল্লাহ। আপনার কুদরতি হাতে সবর্দ করলাম। আল্লাহু খায়রুল হাফিজাও ওয়া আরহামার রাহিমিন। আল্লাহু খায়রুল হাফিজাও ওয়া আরহামার রাহিমিন।